স্পেশাল বিসিএস মানে জেএনসিস আর জেএনসিস পরিবারের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আছি আমি মেন্টর হিসেবে ডাক্তার তানভীর আহমেদ। স্পেশাল বিসিএস এর একটা অবিচ্ছেদ্য অংশ থাকে আমাদের ক্লিনিক্যাল পোর্শন। ক্লিনিক্যাল পোর্শনে 100 নম্বরের ভিতরে একটা বড় অংশ হচ্ছে ফিজিওলজি, আর ফিজিওলজির খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ব্লাড অ্যান্ড সার্কুলেটরি ফিজিওলজি। আজকে আমাদের ক্লাস এই ব্লাড এবং সার্কুলেটরি ফিজিওলজি নিয়ে, সাথে অল্প করে আমরা জানবো একটু করে বেসিক টিস্যু নিয়ে। আচ্ছা, ক্লাস শুরু করার আগে একটু ধারণা নিই কিরকম প্রশ্ন আসতে পারে। ফিজিওলজি প্রশ্ন থেকে যদি আমরা বিগত বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে প্রশ্ন এসেছিল প্রায় 25টির মতো। এই 25টি প্রশ্নের মধ্যে যদি আমরা আজকের টপিকগুলোকে নিয়ে আলোচনা করতে চাই সেক্ষেত্রে বেসিক টিস্যু থেকে প্রশ্ন থাকতে পারে 1টি বা 2টি, ব্লাড পোর্শন থেকে প্রশ্ন থাকতে পারে 3টা বা 4টার মতো, সিভিএস বা সার্কুলেটরি পোর্শন থেকে প্রশ্ন থাকতে পারে 5 থেকে 6টির মতো। তাহলে এই অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারছি আমাদের আজকের ক্লাসটি কি রকম গুরুত্বপূর্ণ। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের আজকের টপিক ভিত্তিক আলোচনায়। প্রথমে একদম আমাদের মেডিকেল লাইফের শুরুর একটা পড়া দিয়ে শুরু করব। সেটা হচ্ছে একটা সেলকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে তার ভিতর আমরা কি কি পেতে পারি। খুব সহজ বিষয়, সেলে সেল মেমব্রেন থাকবে, প্রোটোপ্লাজম থাকবে, প্রোটোপ্লাজমের ভিতরে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে যদি আমরা ভাগ করি 4টা ভাগ পেতে পারি গ্রসলি: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এন্ড ক্রোমাটিন। আচ্ছা, এগুলোর মধ্যে ক্রোমাটিন পোর্শনটা আমাদেরকে একটু আলাদা গুরুত্ব দিয়ে পড়তে হবে। ক্লাসের শুরুতেই বলে নিই, বিসিএস ক্লাস একদম বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কোনো টপিকেরই খুব বেশি গভীরে আমরা যাওয়ার চেষ্টা করব না। আমাদের উদ্দেশ্য থাকবে অল্প সময়ের মধ্যে সর্বাধিক টপিক টাচ করে যাওয়ার। এবার নিউক্লিয়াসটা ছেড়ে সাইটোপ্লাজমের দিকে আসি। সাইটোপ্লাজমের ভিতরে যা যা থাকে সেগুলোকে 2টা ভাগে ভাগ করা যায়, একটা অর্গানেলি আর একটা ইনক্লুশন বডিজ। অর্গানেলি গুলোকে আবার ভাগ করা যায় 2টা ভাগে, একটা মেমব্রেনাস আর একটা নন মেমব্রেনাস। এখান থেকেই শুরু আমাদের আজকের প্রথম একটা ইনফিনিটেন্সটার পড়া। সেটা হচ্ছে সেলের ভিতরে যে অর্গানেলি গুলো থাকে এগুলোর মধ্যে কোনগুলো মেমব্রেনাস এবং কোনগুলো নন মেমব্রেনাস। তাহলে মেমব্রেনাস গুলোর মধ্যে আমরা একটু দেখে নিই কি কি আছে। একটা আছে মাইটোকন্ড্রিয়া, একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা গলগি অ্যাপারেটাস, লাইসোসোম এন্ড পারক্সিসোম। অন্যদিকে নন মেমব্রেনাস নামগুলো একটু বেশ কঠিন শুনলে মনে হয়, একটা নিউনিক দিয়ে একটু মনে রাখি, যেটা দিয়ে আমি মনে রাখতাম, সেটা হচ্ছে মামাই সেরা। একটু করে লিখে দিই এখানে। আচ্ছা, এই নিউনিক কিভাবে মেলাবো? প্রথম মার জন্য রয়েছে আমার মাইক্রোটিবিউল, তারপরেরটার জন্য রয়েছে আমাদের মাইক্রোফিলামেন্ট, রসের জন্য রয়েছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং সেরার জন্য যথাক্রমে সেন্ট্রোজোম এন্ড রাইবোসোম। ক্লিয়ার? তাহলে মেমব্রেনাস এবং নন মেমব্রেনাস গুলোকে আমার নাম অবশ্যই জানতে হবে। অন্তত পক্ষে আমি যদি নিউনিক দিয়ে নন মেমব্রেনাসটুকুকে মনে রাখতে পারি সেক্ষেত্রে মেমব্রেনাসটুকু আমরা এক্সক্লুডিং ক্যারেক্টারের মধ্যে ফেলে অ্যান্সার করে আসতে পারবো। আর বিসিএস এর ক্ষেত্রে আমার সব সময় খেয়াল রাখতে হবে যে জিনিসটা, এখানে শতভাগ নিশ্চিত না হয়ে কোনো প্রশ্ন অ্যাটেম্প করার আগে আমাকে অনেকবার চিন্তা করতে হবে। তার কারণ হচ্ছে উত্তর একটাই এবং ভুল হলে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। চলে আসি পরের প্রশ্ন। মেমব্রেনাস গুলোর মধ্য থেকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া একটা মেমব্রেনাস অর্গানেল অফ দ্য সাইটোপ্লাজম, যেটাকে আমরা চিনি পাওয়ার হাউস অফ দ্য সেল হিসেবে। তার কারণটা হচ্ছে ও তৈরি করতে পারে এটিপি। তাহলে মাইটোকন্ড্রিয়াতে ওই ধরনের মেটাবলিজম গুলোই হবে যেগুলো এটিপি প্রডিউস করে। আমরা যদি এখানে ফাংশনগুলোর মধ্যে দেখি, নিচে যে 4টা নাম দেওয়া আছে, those are respiratory chain or electron transport, oxidative phosphorylation, citric acid cycle বা টিসিএস সাইকেল, আর এটা হচ্ছে বিটা অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড। এর প্রত্যেকটিতেই এটিপি প্রোডাকশন হয়। আর এটিপি প্রোডাকশন হয় বলেই বা আমাদের দৈনন্দিন কাজের সকল শক্তির উৎস এই মাইটোকন্ড্রিয়া বলেই আমরা মাইটোকন্ড্রিয়াকে বলছি পাওয়ার হাউস। একটু অল্প করে খেয়াল রাখবো এর ওয়াইড এবং লেন্থ। 10 মাইক্রন লেন্থে এর ওয়াইড হতে পারে 0.5 থেকে 1 মাইক্রন। মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ। বলেছিলাম নিউক্লিয়াসের মধ্যে সবটুকু আমরা পড়বো না বা জানবো না, যে প্রশ্নটা সেটা জানবো সেটা হচ্ছে ক্রোমাটিন। তাহলে এই ক্রোমাটিনের স্ট্রাকচারটা আগে জানতে হবে আমাকে। এখানে কি থাকে? একটা থাকে ডিএনএ আর একটা থাকে প্রোটিন পোর্শন। সেই প্রোটিন হতে পারে হিস্টোন অথবা নন হিস্টোন। এই ক্রোমাটিনকে আমরা ভাগ করতে পারি 2 ভাগে, একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন যেটা সেটা হচ্ছে ডেন্সলি কয়েলড, আর ইউক্রোমাটিন যেটা সেটা লেস কয়েলড।
তাহলে যেটা ডেন্সলি কয়েলড সেটা মাইক্রোস্কোপের নিচে আমরা সহজেই দেখতে পারবো। এই জন্য হেটারোক্রোমাটিন যেটা ডেন্সলি কয়েল থাকে সেটা যেমন ইলেকট্রন মাইক্রোস্কোপেও দেখা যায়, ঠিক তেমনি ভাবে লাইট মাইক্রোস্কোপেও দেখা যায়। অন্যদিকে যেটা ইউক্রোমাটিন সেটা লেস কয়েল থাকে, এই জন্য এটা লাইট মাইক্রোস্কোপের নিচে দেখা যায় না। এটাকে দেখতে হলে আমাকে দেখতে হবে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে। আর এর কাজ কি? এই ক্রোমাটিনে যে ডিএনএটা থাকে এটাই মোস্ট অফ দ্য জেনেটিক ইনফরমেশনটা ক্যারি করে। আর এছাড়া আমাদের প্রোটিন সিনথেসিস করার জন্য যত ধরনের আরএনএ দরকার, লাইক এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, সবগুলো প্রিকারসর হিসেবে কাজ করে এই ক্রোমাটিন। তাহলে আমরা মেমব্রেনাস থেকে একটা মাইটোকন্ড্রিয়া সম্পূর্ণ জানলাম, আর ওইদিকে নিউক্লিয়াসের ভিতর থেকে ক্রোমাটিন পোষণ সম্পর্কে একটু আলাদা গুরুত্ব দিয়ে জানলাম। আর এরপর যেটা চলে আসবে সেটা আরেকটু ভিতরে, সেটা হচ্ছে ক্রোমোজোম সম্পর্কে। ক্রোমোজোম সম্পর্কে আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 4 ধরনের ক্রোমোজোমের নাম। আচ্ছা, এই 4 ধরনের ক্রোমোজোমের একটা যেটা ভিত্তিতে প্রকারভেদটা করা হয়েছে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান। আচ্ছা, মনে করি এটা একটা আমার ক্রোমোজোম, ওকে। যদি এর সেন্ট্রোমিয়ারটা একেবারে এই মিডিলে অবস্থান করে তাহলে সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক। যদি এন্ড এবং মিডলের মাঝে বা কাছাকাছি, তার মধ্যে মিডলের কাছাকাছির অবস্থানটা থাকে তাহলে সেটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, ওকে। কিন্তু মিডল থেকে অনেক দূরে, বরং বলা যায় এন্ডের কাছে যদি থাকে তখন সেটার নাম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর এন্ডের কাছে না, একেবারে এন্ডেই অবস্থান করছে তাহলে সেটার নাম হবে টেলোসেন্ট্রিক, ওকে। একদম মাঝখানে যেটা আছে সেটা মেটাসেন্ট্রিক, তার থেকে একটু দূরে সাবমেটাসেন্ট্রিক, একেবারে এন্ডে না কিন্তু এন্ডের কাছাকাছি সেটা অ্যাক্রোসেন্ট্রিক, এবং যেটা একদম এন্ডে অবস্থান করছে সেন্ট্রোমিয়ারটা সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। ঠিক আছে, তাহলে 4 ধরনের ক্রোমোজোম সম্পর্কে আমরা জানলাম। এখন এই ক্রোমোজোমগুলোর কাজ কি? ক্রোমোজোমের কাজ, প্রথম কাজটাই হচ্ছে বংশগতির ধারায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে জেনেটিক ইনফরমেশনটাকে নিয়ে যাওয়া। আর কি কাজ আছে? আর হচ্ছে প্রোটিন সিনথেসিসে যে ট্রান্সক্রিপশন পোর্শনটা আছে এটা হয় এই ক্রোমোজোমের মাধ্যমে। এছাড়া সেলের ওভারঅল ডেভেলপমেন্ট বা ফাংশন যা কিছু আছে সবকিছু হয়ে থাকে ক্রোমোজোমের মাধ্যমে। আর ক্রোমোজোম 2 রকম, অটোজোম, সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের কাজটা কি? সে হচ্ছে আমাদের পরবর্তী প্রত্যেকটি প্রজন্মের সেক্স ডিটারমাইন করে, এটা ছেলে হবে নাকি মেয়ে হবে। ক্লিয়ার? তাহলে ক্রোমোজোম থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রোমোজোমের যে প্রকারভেদটা আছে, 4 ধরনের ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কোথায় কোনটার নাম কি হচ্ছে, এবং একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রোমোজোমের ফাংশনগুলো। ক্লিয়ার? আচ্ছা, চলে যাই আমাদের পরবর্তী টপিকে, সেটা হচ্ছে গোলগি অ্যাপারেটাস। তো মেমব্রেনাসের মধ্য থেকে একটা গোলগি অ্যাপারেটাস সম্পর্কে আমরা জেনেছিলাম। পরীক্ষায় যদি গোলগি অ্যাপারেটাস অপশনে থাকে তাহলে প্রশ্নটা হবে এরকম ভাবে যে কোন অর্গানালির ভিতরে প্রোটিন সিনথেসিসের মডিফিকেশন, প্যাকেজিং এবং স্টোরেজ হয়ে থাকে। তাহলে আমরা যখনই প্রশ্নে এই টার্মগুলো দেখব যে কোথায় মডিফিকেশন বা প্যাকেজিং এর কথা বলা হয়েছে বা স্টোরেজের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে গোলগি অ্যাপারেটাসটা আমরা চিন্তা করব। তাহলে আমরা যদি এর ফাংশনগুলো দেখি তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে প্রোটিন সিনথেসিসের পরে সেটাকে মডিফাই করে প্যাকেজিং এ কাজ করে থাকে গোলগি অ্যাপারেটাস। তার মধ্যে আরেকটা আছে গ্লাইকোপ্রোটিনের কথা বলা হয়েছে। নিচে আমরা দেখছি স্টোরেজের ফাংশনও রয়েছে। লাইসোসোমের যে এনজাইমগুলো আছে সেগুলোকে মডিফাই করে প্যাকেজিং এ কাজ করে গোলগি অ্যাপারেটাস। কোনো ধরনের সিক্রেটরি সেল থেকে সিক্রেটরি প্রোডাক্টস হোক অথবা লাইসোসোমের এনজাইম হোক, সবকিছুরই মডিফিকেশন, প্যাকেজিং বা স্টোরেজে গোলগি অ্যাপারেটাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচ্ছা, আর এক্সেপশনাল একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে সিনথেসিস অফ অ্যাক্রোসোমাল ক্যাপ অফ স্পার্মাটোজোয়া। তাহলে স্পার্মাটোজোয়ার যে অ্যাক্রোসোমাল ক্যাপ এটা তৈরি করে গোলগি অ্যাপারেটাস। ক্লিয়ার? তাহলে প্রশ্ন যদি আমি দেখি মডিফিকেশন, প্যাকেজিং বা স্টোরেজ রিলেটেড, তাহলে আমি অবশ্যই চিন্তা করব গোলগি অ্যাপারেটাসের কথা। আচ্ছা, এর পরবর্তী টপিকটা দেখি আমরা, সাইটোস্কেলেটন। তাহলে সেলের স্ট্রাকচারটাকে ধরে রাখার জন্য কিছু সাইটোস্কেলেটন রয়েছে।
এই সাইটোস্কেলেটনের মধ্যে নাম তিনটা, একটা মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, প্রত্যেকটি নন মেমব্রেনাস। এবং এই তিনটি নামই আমার জন্য পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি ফাংশনটুকু মনে রাখতে পারি সেটা এক্সট্রা, তবে আমি যেন সাইটোস্কেলেটনের তিনটা নাম ভুলে না যাই। যেহেতু তিনটা নাম রয়েছে, তাহলে নিচের কোনটি সাইটোস্কেলেটন নয় সেটি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তাহলে এই তিনটা নাম বাদে যেটা থাকবে সেটাই আমার উত্তর। ক্লিয়ার? আচ্ছা, তারপর যদি এক পলক আমরা যাই যে মাইক্রোটিবিউল বা মাইক্রোফিলামেন্ট এগুলোর কাজ কি, তাহলে দেখা যাবে মাইক্রোটিবিউলের কাজ হচ্ছে আমার সেলের সাপোর্ট অ্যান্ড শেপ এবং ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট, ইন্টারসেলুলার মুভমেন্ট অথবা ক্রোমোজোমের মুভমেন্ট এগুলোতে রোল প্লে করে। ক্লিয়ার? তাহলে প্রথমে একটা সেলে সে স্ট্রাকচার বা শেপ দিচ্ছে, তার ভিতরে ট্রান্সপোর্ট বা মুভমেন্টে সে হেল্প করছে। আর মাইক্রোফিলামেন্টের কাজ হচ্ছে মাসল কন্ট্রাকশন অথবা সাইটোপ্লাজমের বিভিন্ন কম্পোনেন্টের যেগুলো মুভিং অথবা শিফটিং করা, অথবা ফ্রেমওয়ার্ক তো সে দিবেই, সাথে এক্সোসাইটোসিস বলি, এন্ডোসাইটোসিস বলি, ফ্যাগোসাইটোসিস বলি, ইভেন ফ্লাজেলার মুভমেন্ট সবকিছুতেই মাইক্রোফিলামেন্ট রোল প্লে করে। ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা এটা হচ্ছে একটা স্লো কম্পোনেন্ট যেটা এক্সোপ্লাজমিক ট্রান্সপোর্টের স্লো কম্পোনেন্ট হিসেবে কাজ করে এবং এর কাজ হচ্ছে স্মুথ মাসলের সাইটোস্কেলার সেটা কম্পোনেন্ট। আর যে কোনো ধরনের পিগমেন্ট গ্রানুলার মুভমেন্ট বলি বা জাংশনাল কমপ্লেক্সের একটা স্ট্রাকচারাল এলিমেন্ট বলি, সেগুলোর ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের নামটা আসবে। তাহলে কাজের থেকেও যেটা বারবার বলছি, এই কম্পোনেন্টগুলোর নাম মনে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ। সাইটোস্কেলেটন শেষ, এর মধ্য দিয়ে আমরা সেলের বিভিন্ন অর্গানালি সম্পর্কে একটু ধারণা পেলাম। সবগুলো অর্গানালি আমরা ডিটেলস পড়বো না, আমরা মাইটোকন্ড্রিয়া, তারপর ক্রোমাটিন, ক্রোমোজোম, সাইটোস্কেলেটন এগুলো সম্পর্কে জানবো। আর জানবো কোনটা মেমব্রেনাস কোনটা নন মেমব্রেনাস। এবার চলে আসি একটা সেল এবং একটা সেলের মাঝখানে যে জাংশন, সেই জাংশনটা এমন হতে পারে যে একেবারে টাইট অক্লুডিং একটা জাংশন, যে কোনোভাবেই এক সেল থেকে আরেকটা সেলের ভিতরে কিছু আসতে দিবে না। আরেকটা হতে পারে সে অ্যাডহেয়ার করে আছে, একজন একজনের সাথে লেগে আছে, ঠিক আছে, অ্যাডহেশনের কাজ করছে। আরেকটা হতে পারে পারমিয়েবল একটা জাংশন, যেটার মাধ্যমে এক সেল থেকে অন্য সেলে কোনো কিছু আসতে পারবে। তাহলে এই তিন ধরনের উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। প্রথমে আছে আমাদের অক্লুডিং বা ইম্পারমিয়েবল জাংশনস, এরপর আছে অ্যাডহেসিভ অর অ্যাঙ্করিং অর অ্যাডহিয়ারিং জাংশন, বোঝাই যাচ্ছে তার কাজ হচ্ছে অ্যাডহেশন করা। আর তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে কমিউনিকেটিং জাংশন। আচ্ছা, সাবডিভিশনটা আমার জানা লাগবে। অক্লুডিং এর উদাহরণ একটাই, টাইট জাংশন বা জোনুলার অক্লুডেন্স। যেটা অ্যাঙ্করিং বা অ্যাডহেরিং জাংশন সেটা তিন রকম হতে পারে। একটা জোনুলার অ্যাডহেরেন্স নামেই পরিচয়, একটা ডেসমোসোম, আরেকটা হেমিডেসমোসোম। ডেসমোসোমের আরেকটা নাম হচ্ছে ম্যাকুলার অ্যাডহেরেন্স। যখনই পরীক্ষায় অক্লুডেন্স বা অ্যাডহেরেন্স অপশনগুলো দেওয়া থাকবে, খুবই সহজ, যখনই চলে আসবে ডেসমোসোম, হেমিডেসমোসোম নামে, তখন কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ডেসমোসোম, হেমিডেসমোসোম এগুলো কিন্তু অ্যাডহেসিভ বা অ্যাডহেরিং বা অ্যাঙ্করিং জাংশন। আর যেটা কমিউনিকেটিং জাংশন সেটা নামেই পরিচয়, গ্যাপ জাংশন, মানে একটা গ্যাপ থাকছে যেটার মাধ্যমে সেল টু সেল কমিউনিকেশনটা মেইনটেইন করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা সেল জানলাম, সেলের জাংশনগুলো জানলাম, এবার সেলকে দিয়ে কিছু কাজ করাই এবং সেই কাজটাই হচ্ছে এটা ফিডব্যাক মেকানিজম। ফিডব্যাক মেকানিজমটা কি? আমার বডিতে প্রতিনিয়ত বিভিন্ন কাজ হতে যাচ্ছে এবং এই কাজগুলো একটা হোমিওস্ট্যাসিস সিস্টেমের মাধ্যমে মেইনটেইন করছে। কিছু কাজ আছে যেগুলো হচ্ছে যদি স্বাভাবিকের থেকে বেশি হতে থাকে, তখন বডি চেষ্টা করে তাকে কমিয়ে আবার আগের পজিশনে নিয়ে আসতে। এটাই অধিকাংশ মেকানিজম, সেটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। যেমন ধরি এখানে দেওয়া আছে ব্লাড প্রেশার কন্ট্রোল সিস্টেম। বডিতে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, আমরা শেষের দিকে যখন ব্লাড প্রেশার রেগুলেশন সিস্টেমগুলো নাম পড়বো তখন দেখবো যে কতগুলো সিস্টেম আছে যে যখন ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে তখন তাকে কমানোর চেষ্টা করে, যখন ব্লাড প্রেশারটা কমতে থাকে তখন তাকে বাড়ানোর চেষ্টা করে, মানে বিপরীত কাজটা করছে, সেটাই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক তেমনি ভাবে প্লাজমা কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বাড়তে থাকলে তাকে সেটা কমাবে। এ হতে পারে অ্যাসিড বেস ব্যালেন্স, বাফার সিস্টেমের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণে থাকছে। ওয়াটার ব্যালেন্স, রেনাল বডি ফ্লুইড সিস্টেম বলি বা ভলিউম রিফ্লেক্স বলি, সেগুলোর মাধ্যমে সেটা মেনটেন করছে। বেড়ে গেলে তাকে কমানো হচ্ছে, কমে গেলে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক তেমনি ভাবে ইলেকট্রোলাইট ব্যালেন্স, সবকিছুই এইগুলো হচ্ছে আমার বডির হোমিওস্ট্যাসিস মেকানিজম, যেগুলো নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে চলে এবং অধিকাংশ মেকানিজমই হয় নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে।
তাহলে কিছু ব্যতিক্রম তো থাকবেই। এই ব্যতিক্রম ধর্মী মেকানিজম গুলো হলো যেমন ব্লাড ক্লটিং, যেমন চাইল্ড বার্থ, জেনারেশন অফ নার্ভ সিগন্যাল। ঠিক আছে, এরা পজিটিভ ফিডব্যাক দেয়। যখন একটা জায়গায় ব্লাড কোয়াগুলেশন শুরু হয় তখন আরো বেশি প্লাটিলেট এসে প্লাটিলেট প্লাগ হয়ে সেটাকে আরো স্টেবিলাইজ করে ফাইব্রাস টিস্যু এসে সেটাকে আরো ক্লটটাকে জমায়। মানে ব্লাড ক্লট শুরু হয়েছে বলে সেটাকে থামানোর বা কমানোর কোনো কাজ বডি করে না। ঠিক তেমনি ভাবে চাইল্ড বার্থের ব্যাপারটা আসে। একটা বাচ্চার যখন জন্ম হয় তখন এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত প্রসেসটা প্রোগ্রেস করতে থাকে। জেনারেশন অফ নার্ভ সিগন্যাল, আমার এখানে একটা পেইন স্টিমুলেশন আসলো, এই স্টিমুলেশনটা পুরোটুকু পাস হয়ে আমার ব্রেনে এই সিগন্যালটা না পৌঁছানো পর্যন্ত এই নার্ভ সিগন্যালটা জেনারেট করে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যদিও আমার বডির অধিকাংশ ফিডব্যাক মেকানিজম নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, তারপরও কিছু অল্প সংখ্যক রয়েছে পজিটিভ ফিডব্যাক, এবং আমার পরীক্ষার জন্য এইগুলোই গুরুত্বপূর্ণ। তাহলে এই চারটা নাম যদি আমি মনে রাখি, ব্লাড ক্লটিং, চাইল্ড বার্থ, জেনারেশন অফ নার্ভ সিগন্যাল, চারটা বললাম, তাহলে অবশ্যই 4 নম্বর একটা আছে, সেটা হচ্ছে লুটেইনেজের হরমোন বা LH সার্চ। রিপোর্টের সাইকেলে যে LH সার্চটা হয় সেটাও একটা পজিটিভ ফিডব্যাক, যখন শুরু হয় এটা হতেই থাকে। ক্লিয়ার? তাহলে পজিটিভ ফিডব্যাক মেকানিজম সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। পরীক্ষার জন্য আমরা এই চারটা নাম মনে রাখবো, আর এর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে চোখ বন্ধ করে নেগেটিভ ফিডব্যাক হিসেবে চিহ্নিত করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফিডব্যাক মেকানিজম শেষ। এখন সেলের বিভিন্ন ট্রান্সপোর্ট মেকানিজম সম্পর্কে আমরা জানবো। ওকে, যেগুলো ম্যাক্রোমলিকুল সেগুলো তো পিনোসাইটোসিস, এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস মানে ওইভাবে কাজ করে থাকে। আর মাইক্রোমলিকুলগুলোর জন্য আমাদের যে ট্রান্সপোর্ট মেকানিজম গুলো আছে সেগুলোকে গ্রসলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। ওকে, আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটা আছে সেটাকে আবার আরো দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমাদের এই গ্রাফটার ভিতরে একটু ক্ষুদ্র ভুল আছে, আপনারা যখন লেকচার শিটটা পাবেন তখন একটু কারেকশনটা করে নেবেন। সেটা হচ্ছে এখানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের 3টা ভাগ দেখানো হয়েছে। আসলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাবডিভিশন 2টা, এটা আমরা সবাই জানি। একটা হচ্ছে কো ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। সিম্পল ডিফিউশন যেটা এই দিকে চলে এসেছে, এটা অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারছি যে সিম্পল ডিফিউশনটা আসলে ডিফিউশনের একটা সাবডিভিশন। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের 2টা ভাগ, একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের 2টা সাবডিভিশন, একটা হচ্ছে কো ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। আর অন্যদিকে প্যাসিভ ট্রান্সপোর্ট যেটা রয়েছে সেটা দুই ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে অসমোসিস আর একটা হচ্ছে ডিফিউশন। একটাতে সলভেন্ট মুভমেন্ট করে, একটাতে সলিউট মুভমেন্ট করে। আচ্ছা, ঠিক তেমনি ভাবে আবার ডিফিউশনকে 2টা ভাগ করি, একটা সিম্পল ডিফিউশন, একটা ফ্যাসিলিটেড ডিফিউশন। একটাতে ক্যারিয়ার প্রোটিন লাগে না আর একটাতে ক্যারিয়ার প্রোটিন লাগে। আচ্ছা, তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আবার একটু ফিরে আসি, যেগুলো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, মানে সে নিজেই নিজের মাধ্যমে কাজ করছে এবং যে এটিপিটা প্রডিউস করছে সেটা তার জন্য। সেটা কি হতে পারে? সোডিয়াম পটাশিয়াম পাম্প, ক্যালসিয়াম পাম্প, হাইড্রোজেন পাম্প, এগুলো হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দুঃখিত, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে এটিপিটা প্রডিউস হয় সেটাকে ইউটিলাইজ করে কাজ করে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তার হতে পারে কো ট্রান্সপোর্ট, তার হতে পারে কাউন্টার ট্রান্সপোর্ট। এই নামকরণটা কেন? কারণ কো কাউন্টার 2টা ক্ষেত্রে দেখা যায় যখন এই পাম্পগুলো কাজ করে একসাথে 2টা মলিকুলের মুভমেন্ট হয়, সেটা একাধিক হতে পারে, 2 বা ততোধিক মলিকুলের মুভমেন্টটা হয়। যদি এই মলিকুলগুলোর মুভমেন্ট একই দিকে হয় তাহলে সেটা কো ট্রান্সপোর্ট, আর যদি মুভমেন্ট বিপরীত দিকে হয় তাহলে সেটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। তাহলে আমি বলতেই পারি যদি আমার সেল মেমব্রেনে এরকম একটা পাম্প থাকে এবং আমি যদি সোডিয়াম এবং গ্লুকোজ কো ট্রান্সপোর্টের কথা বলি, তাহলে সোডিয়ামের মুভমেন্ট যেদিকে হচ্ছে গ্লুকোজের মুভমেন্টও সেদিকে হচ্ছে। আচ্ছা, এখানে তাকে কাজ করতে হচ্ছে একটা এনার্জি সোর্স নিয়ে, যেটা আসছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থেকে। আচ্ছা, এটা হচ্ছে কো ট্রান্সপোর্ট।
কো ট্রান্সপোর্টের আরো উদাহরণ আছে, এখানে যেগুলো দেওয়া আছে অন্তত সেগুলো আমরা জানি। একটা সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, সোডিয়াম অ্যামিনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। আচ্ছা, কাউন্টার ট্রান্সপোর্টটা কি জিনিস? কাউন্টার ট্রান্সপোর্টটা হচ্ছে যে দুই বা ততোধিক মলিকুলের মুভমেন্ট হবে, তবে এই ক্ষেত্রে একই সাথে মুভমেন্ট হলেও তাদের ডিরেকশন ভিন্ন ভিন্ন। যেমন ধরি সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্টের কথা বলা হয়েছে, সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট। ওকে, তাহলে এখানে যদি সোডিয়ামের মুভমেন্ট হয় এই দিকে, তাহলে ক্যালসিয়ামের মুভমেন্ট হবে তার বিপরীত দিকে। ক্লিয়ার? আরেকটা উদাহরণ হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। সোডিয়াম মুভমেন্ট এই দিকে হলে হাইড্রোজেনের মুভমেন্ট হবে তার বিপরীত দিকে। তাহলে বোঝা যাচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তিনটা নাম আমরা উদাহরণ জানলাম এখানে, আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে কো ট্রান্সপোর্ট কিছু এবং কাউন্টার ট্রান্সপোর্ট কিছু জানলাম। আচ্ছা, চলে আসি এই দিকে যেখানে ছিল হচ্ছে, আচ্ছা যেটা বললাম প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। আমরা ওইদিকে মানে প্যাসিভ ট্রান্সপোর্টে যাওয়ার আগে একটু করে সোডিয়াম পটাশিয়াম পাম্প সম্পর্কে বলে যাই। সোডিয়াম পটাশিয়াম পাম্প আমার সেল মেমব্রেনে থাকছে এবং যতবার সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে ততবার সেল থেকে 3টা সোডিয়াম আয়ন বের হয় এবং সেলের ভিতরে 2টা পটাশিয়াম আয়ন ঢুকে। ওকে, তাহলে প্রত্যেকবার সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করার সময় একটা করে পজিটিভ আয়নের ঘাটতি থাকে সেলের ভিতরে। এই জন্য সোডিয়াম পটাশিয়াম পাম্প একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল জিনিসটা কি? রেস্টিং কন্ডিশনে সেলের ভিতরে কতগুলো পজিটিভ এবং কতগুলো নেগেটিভ আয়ন আছে তার পার্থক্য। আচ্ছা, আমরা বলছি প্রত্যেকবার সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন কাজ করে তখন সেলের ভিতরে একটা করে পজিটিভ আয়নের ঘাটতি হয়। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ করার জন্য সেলের ভিতরে একটা পজিটিভ আয়নের ঘাটতি তৈরি হয়, অথবা আমরা বলতে পারি রেস্টিং কন্ডিশনে সেলের ভিতরে একটা ধরনের নেগেটিভিটি তৈরি হয়। এই জন্য সোডিয়াম পটাশিয়াম পাম্প প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। আর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যে নেগেটিভ হয় সেটা তো আমরা জানি। এছাড়া আরো কিছু কাজ আছে, যেমন সেল ভলিউম মেনটেন করে, নার্ভ এবং মাসল ফাংশন রেগুলেট করে এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য সে এনার্জি প্রোভাইড করে। এগুলো ফিজিওলজিক্যাল, এগুলো সম্পর্কে আমরা কম বেশি জানি। কিছু তার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, যেমন হার্ট ফেইলিউরে আমরা যে ডিজিটালিস ব্যবহার করি সেটা কাজ করে সোডিয়াম পটাশিয়াম পাম্পের উপরে। সোডিয়াম পটাশিয়াম পাম্প ইনহিবিটর। এবং ঠিক তেমনি ভাবে আমরা যে ডোপামিনটা ইউজ করছি, ডোপামিন ইন দ্য কিডনি ইনহিবিটস সোডিয়াম পটাশিয়াম পাম্প বাই ফসফোরাইটিং ইট কজিং আনন্যাচুরাসিস। তার মানে কিডনিতে সোডিয়াম পটাশিয়াম পাম্প উপর ডোপামিন কাজ করে সে ন্যাট্রিওসিসে হেল্প করছে। তাহলে দুটো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমরা পেলাম। আর ফিজিওলজিক্যালি তার রোল প্রথমটা জানলাম রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে, আরো জানলাম মাসল এবং নার্ভ ফাংশনে, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য সে হচ্ছে এনার্জি প্রোভাইড করছে, সেল ভলিউম মেইনটেইন করছে। আরো জানলাম ডিজিটালিস এবং ডোপামিনের ফাংশন, একটা হার্টের উপরে একটা কিডনির উপরে। ক্লিয়ার? এর মাধ্যমে আমরা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলি বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলি, এগুলো সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা রাখলাম। এবার আমরা চলে যাব প্যাসিভ ট্রান্সপোর্টে। প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে প্রথমে আমরা জানবো অসমোসিস ডিফিউশন সম্পর্কে। আচ্ছা, অসমোসিস কি আর ডিফিউশন কি? একটা ক্ষেত্রে মুভমেন্ট করবে সলভেন্ট, আর একটা ক্ষেত্রে সলিড। ওকে, তাহলে কোনটার ক্ষেত্রে সলভেন্ট মুভমেন্ট করবে সেটা হচ্ছে অসমোসিস। তাহলে একটা জায়গায় আমি বললাম যে হচ্ছে আমি চিনির শরবত রাখছি, তার মধ্যে পানি আছে আর চিনি আছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে পানির মুভমেন্ট যদি করে তাহলে সেটা হচ্ছে অসমোসিস। তাহলে এটা কোথা থেকে যাবে? এটা যাবে হচ্ছে ফ্রম লোয়ার টু হায়ার কনসেন্ট্রেশন। তাহলে যেখানে পানি বেশি আছে সেখান থেকে পানিটা কমের দিকে যাবে। তার মানে কি হচ্ছে, যেখানে পানি বেশি আছে সেখানে কনসেন্ট্রেশনটা কম, পানি বেশি চিনি কম, কনসেন্ট্রেশনটা এখানে কম। তাহলে এই লো থেকে বেশির দিকে যাচ্ছে, মানে যেখানে কম চিনি আছে সেখান থেকে বেশি চিনির দিকে যাচ্ছে, সেটা মুভমেন্টটা হচ্ছে অসমোসিস। আর এখানে যদি মুভমেন্ট করতে হয় তাহলে সে সাথে সলিউট নেবে না,
শুধুমাত্র ফ্লুইড পোর্শনটা বা সলভেন্ট পোর্শনটুকু যাবে, তাহলে অবশ্যই অবশ্যই এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকা দরকার। আচ্ছা, ওকে, তারপরে এই মেমব্রেনের পারমিবিলিটি কেমন হবে? পারমিয়েবল টু সলভেন্ট। এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইকুইটি করার তেমন প্রয়োজন নেই। এটা যতক্ষণ ধরে অসমোটিক প্রেসারটা পারসিস্ট করবে ততক্ষণ পর্যন্ত হতে থাকবে। তার মানে যতক্ষণ পর্যন্ত দুই দিকে কনসেন্ট্রেশন সমান হবে না ততক্ষণ পর্যন্ত এই অসমোসিস প্রক্রিয়াটা হবে। আচ্ছা, কিন্তু ডিফিউশনটা কেমন? ডিফিউশনে সলিউটটা মুভ করে, তার মানে সেখানে ধরলাম আমরা চিনিটা মুভ করছে বা চিনির দানাটা মুভ করছে। এবার সে যাবে হাই থেকে লো কনসেন্ট্রেশন, যেখানে বেশি চিনি আছে সেখান থেকে কম চিনি যেখানে আছে সেখানে যাচ্ছে, হাই থেকে লো কনসেন্ট্রেশনের ক্ষেত্রে। তাহলে এখানে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে এটার পারমিয়েবিলিটি যদি থাকে তাহলে সলিউট এবং সলভেন্ট দুজনের জন্যই তার পারমিয়েবিলিটি থাকতে হবে। কারণ একটা মেমব্রেন যদি থাকে যার ভিতর দিয়ে সলিউটটা পাস করতে পারবে না, তাহলে সেই মেমব্রেন থেকে কিন্তু আমার ডিফিউশন হবে না। আচ্ছা, তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন এই মেমব্রেনটা থাকবে তখন সে দুই দিকে ইকুয়াবিলিটি মেনটেন করতে হবে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ক্ষেত্রে, তাছাড়া কিন্তু ডিফিউশন হওয়া পসিবল না। এখন এই ডিফিউশনটাই যদি ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে হয় তাহলে একরকম, আর যদি কোনো ক্যারিয়ার ছাড়া থাকে তাহলে আরেকরকম। যদি ক্যারিয়ারের মাধ্যমে হয় তাহলে সেটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, আর যদি ক্যারিয়ার ছাড়া হয় তাহলে সিম্পল ডিফিউশন। ঠিক আছে? আর যেখানে ক্যারিয়ার নাই সেখানে ক্যারিয়ার স্যাচুরেশনের প্রশ্নই আসে না, তাহলে ফ্যাসিলিটেড ডিফিউশনটা হবে যতক্ষণ পর্যন্ত ক্যারিয়ার প্রোটিনটা স্যাচুরেশন না হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জন্য বলা যায় সিম্পল ডিফিউশন এর ডিফিউশন ক্যাপাসিটি আনলিমিটেড, যতক্ষণ খুশি সে করতে পারে। কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশন যখনই ক্যারিয়ার প্রোটিন স্যাচুরেটেড হয়ে যাবে তখন আর সে ফ্যাসিলিটেড ডিফিউশনটা কন্টিনিউ করতে পারবে না। এই জন্য বলা হয়েছে কোন ধরনের সাবস্ট্রেট যারা করতে পারে তারা হচ্ছে লিপিড সলিউবল যারা সিম্পল ডিফিউশন, আর লিপিড ইনসলিউবল এর হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। এর মধ্যে আছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, গ্যালাক্টোজ, আর ওইদিকে ছিল বিভিন্ন গ্যাস লাইক অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, সাথে অ্যালকোহল। ক্লিয়ার? তাহলে আমাকে বেসিক অন্তত এইটুকু মনে রাখতে হবে পরীক্ষার জন্য যে অসমোসিস এবং ডিফিউশন কার ক্ষেত্রে সলিড মুভ করছে, কোথায় সলভেন্ট মুভ করছে, কোথায় সেমি পারমিয়েবল মেমব্রেন অবশ্যই থাকতে হবে, কোথায় হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা মেইনটেইন করতে হবে। আর সিম্পল এবং ফ্যাসিলিটির মধ্যে এটুকু মনে রাখবো যে কোথায় আমার ক্যারিয়ার প্রোটিন লাগবে, কোথায় লাগবে না, কোনটা লিপিড সলিউবল এবং কোনটা লিপিড ইনসলিউবল। এইটুকু বেসিক ধারণা নিয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের আজকের এই বেসিক টিস্যুর শেষ টপিক। সেটা কি? মাসলের ডিফারেন্স। সবগুলো মাসলের ডিফারেন্স পড়বো না আমরা পড়বো এখানে স্কেলেটাল মাসল এবং কার্ডিয়াক মাসলের ডিফারেন্স। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে স্কেলেটাল মাসল এবং কার্ডিয়াক মাসলের ডিফারেন্সটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথম স্লাইডে দেখাচ্ছি ফিজিওলজিক্যাল ডিফারেন্স কি কি আছে, আর সেকেন্ড স্লাইডে দেখাচ্ছি অ্যানাটমিক্যাল ডিফারেন্স কি কি আছে। আচ্ছা, ফিজিওলজিতে যাওয়ার আগে একটু করে অ্যানাটমিটা আগে বলে দিই। আমরা যদি সাইজ দেখি তাহলে আচ্ছা আমরা বেসিক তো জানি কার্ডিয়াক মাসলের ক্যারেক্টার সম্পর্কে, যে কার্ডিয়াক মাসল দেখতে স্কেলেটাল মাসলের মতো, মানে চেহারাগত তার মিল আছে, যদিও আমরা এখন পার্থক্যগুলো বলবো, কিন্তু তার কাজ অনেকটা স্মুথ মাসলের মতো বা ইনভলেন্টারি। আচ্ছা, যদিও বলছি দেখতে একরকম, তারপর দেখি কিছু পার্থক্য আছে। একটা হচ্ছে স্কেলেটাল মাসলের সাইজটা অনেক বড় কার্ডিয়াক মাসলের তুলনায়। নিউক্লিয়াস যদি বলি, স্কেলেটাল মাসলে মাল্টিপল নিউক্লিয়াস থাকে কিন্তু কার্ডিয়াক মাসলে সিঙ্গেল নিউক্লিয়াস থাকে। ব্রাঞ্চিং বলি, ইন্টারকালেটেড ডিস্ক বলি, এইগুলো স্কেলেটাল মাসলে অ্যাবসেন্ট, কিন্তু কার্ডিয়াক মাসলের জন্য এটা একটা এক্সক্লুসিভ ফিচার। সেখানে ব্রাঞ্চিং আছে ফাইবারগুলোর, সেখানে ইন্টারকালেটেড ডিস্ক আছে, এইগুলোর মাধ্যমে সেটা সিনসাইটিয়া মেনটেন করে এবং তার কিছু এক্সক্লুসিভ ফিচারও আছে। তো সেগুলো একটু দেখি। ফিজিওলজিক্যালি পার্থক্যটা যেমন, স্কেলেটাল মাসল সে অনেক বড়, তার অনেকগুলো নিউক্লিয়াস আছে, এই জন্য তার এক্সাইটেবিলিটিও অনেক বেশি। কিন্তু কার্ডিয়াক মাসল সে বলেছে ব্রাঞ্চিং এর মাধ্যমে, ইন্টারকালেটেড ডিস্কের মাধ্যমে এক ফাইবার থেকে আরেক ফাইবার মিলে একসাথে একটা কমিউনিকেশন মেনটেন করে, এই জন্য সে একসাথে কাজ করতে পারে, এট এ টাইম কাজ করতে পারে, এই জন্য তার মধ্যে রিদমোসিটি আছে। আচ্ছা, এই যে সে এট এ টাইম কাজ করছে সেজন্য সে যদি ফ্যাটিক না হয়, এই জন্য সৃষ্টিকর্তা একটা সিস্টেম করে দিয়েছেন, সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটার অর্থ হচ্ছে একবার কার্ডিয়াক মাসলে যদি একটা অ্যাকশন পটেনশিয়াল শুরু হয় তাহলে সেটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা অ্যাকশন পটেনশিয়াল আসবে না।
সেটাকে আমরা বলি রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটার উদ্দেশ্য হচ্ছে কার্ডিয়াক মাসল যাতে ফ্যাটিক না হয়ে যায়, কার্ডিয়াক মাসল টেটানাইজড না হয়ে যায়, কারণ আমাদের হার্ট বন্ধ হয়ে গেলে সব শেষ। এই জন্য ফ্যাটিগেবিলিটি বলি বা টেটানাইজেশন বলি, এই জিনিসগুলো কার্ডিয়াক মাসলে অ্যাবসেন্ট। এরপর যেটা আছে প্ল্যাটিউ। প্ল্যাটিউ হচ্ছে কার্ডিয়াক মাসলের রিফ্র্যাক্টিভ পিরিয়ড যেটা বললাম আমরা, সেটাকে প্রলং করার জন্য বা ডিপ্লোয়েশনটাকে প্রলং করার জন্য একটা স্টেপ। তাহলে এই প্ল্যাটিউটা কার ক্ষেত্রে থাকে? কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে থাকে। সিনসাইটিয়া বললাম কার্ডিয়াক মাসল সিনসাইটিয়া তৈরি করে কাজ করে থাকে। আর ভ্যারিয়েশন ইন নাম্বার অ্যাক্টিভ ফাইবার, সেটা স্কেলেটাল মাসলে অনেক ভ্যারাইটি থাকতে পারে, কিন্তু কার্ডিয়াক মাসলকে একটা অল আর নন লর মতো করে একসাথে কাজ করতে হয়। মোড অফ অ্যাকশন এটা ভলান্টারি, ওইটা ইনভলান্টারি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সোর্স অফ ক্যালসিয়াম। স্কেলেটাল মাসলের ক্ষেত্রে সোর্সটা ইন্ট্রাসেলুলার মেইনলি, আর এই ইন্ট্রাসেলুলার সোলটা আসে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বা স্কেলেটাল মাসলের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, সেলের ভিতর থেকে। আর কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে এই সোর্সটা আসে হচ্ছে সেল মেমব্রেনের গায়ে যে টায়ার্ড বা টায়ার্ড ফর্ম করে থাকে, সেখান থেকে এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা জমে, সেখান থেকে ক্যালসিয়ামটা আসে। ক্লিয়ার? তার ব্যাপারটা হলো এরকম অনেকটা, ওকে? তাহলে এটা ইসিএফ, এটা আমার সেল মেমব্রেন, এবং এটা আছে সেলের ভিতরে। সেলের ভিতরে যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে, সেখান থেকে মেইনলি ক্যালসিয়াম আসে স্কেলেটাল মাসলের ক্ষেত্রে। আর এই সেল মেমব্রেনের ভিতরে এখানে যে পিটটা আছে, এর ভিতরে যে ইসিএফটা এসে জমে এই গর্তে, সেই ইসিএফে যে ক্যালসিয়ামটা থাকে, সেই ক্যালসিয়ামটা কাজ করে হচ্ছে আমার কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে। তাহলে কার্ডিয়াক মাসলের কন্ট্রাকশনের ক্ষেত্রে ক্যালসিয়ামের সোর্স হচ্ছে এক্সট্রাসেলুলার, এবং আবার স্কেলেটাল মাসলের ক্ষেত্রে মাসল কন্ট্রাকশনের সময় ক্যালসিয়ামের সোর্স হচ্ছে ইন্ট্রাসেলুলার মেইনলি। তাহলে আমরা অ্যানাটমিক্যাল পার্থক্যগুলো দেখলাম, ফিজিওলজিক্যাল পার্থক্যগুলো দেখলাম। তাহলে বেসিক টিস্যু সম্পর্কে আমাদের ধারণা এইটুকুই। এবার চলে যাব আমরা ব্লাড এবং সার্কুলেটরি পোর্শনে। আচ্ছা, ব্লাড এবং সার্কুলেটরি সিস্টেমে প্রথমেই যে টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হেমোস্টেসিস। তখন বলছিল হোমিওস্টেসিসের কথা, এবার হেমোস্টেসিস। কোন একটা জায়গায় আমার কেটে গিয়েছে, এখন বডির যত অস্ত্র আছে সেগুলো নিয়ে সে এখনই সেখানে রক্তপাত বন্ধ করার যে চেষ্টা, সেটার নামই হেমোস্টেসিস। এই হেমোস্টেসিসের 4টা স্টেজ আছে। প্রথমটা হচ্ছে ভাস্কুলার স্পাজম। তাহলে আমরা একটু করে জানার চেষ্টা করি ভাস্কুলার স্পাজমটা কি। ভাস্কুলার স্পাজম হচ্ছে আমার এই জায়গাটা কেটে গিয়েছে, এখানে যে পেইন ফাইবার গুলো আছে সে একটা স্টিমুলেশন পাঠাবে, এবং অটোনমিক নার্ভাস সিস্টেম বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে সেই জায়গায় মাসলটা বা স্মুথ মাসলটা কন্ট্রাক্ট করবে। তার এইটুকুই স্পাজম। একটা পেইন স্টিমুলেশন ব্রেনে যাচ্ছে, সিম্প্যাথেটিক ফাইবার গুলো অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, স্মুথ মাসলটা কন্ট্রাক্ট করছে, ভাস্কুলার স্পাজম হচ্ছে। সেই কথাটা এখানে লেখা হয়েছে দেখুন, লোকাল মায়োজেনিক কন্ট্রাকশন, একটা নার্ভাস রিফ্লেক্স। এবং একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আপনার যত বেশি ট্রমাটাইজড হবে, দ্যাট মিনস আপনি যত হচ্ছে এখানে আপনি ব্লাইন্ড উইপেন দিয়ে হচ্ছে আপনি অ্যাটাক করবেন, যত বেশি ট্রমাটাইজড হবে তত বেশি ওখানে স্পাজমটা হবে। কিন্তু আপনি যদি অ্যাটাকটা করেন একটা শার্প উইপেন দিয়ে, যেটা অনেকটা জায়গায় কেটে গেল কিন্তু শার্প, মানে কম টিস্যু এখানে স্পাজম হয়েছে বা কম টিস্যু এখানে ট্রমাটাইজ হয়েছে, সেক্ষেত্রে আপনার স্পাজমটা কম হবে। ওকে? আচ্ছা, যখনই স্পাজমটা কাজ করে তখন কিছু ফ্যাক্টর এসে সেটাকে হেল্প করে, লাইক সেরোটোনিন আসে, প্লাটিলেট আসে, এন্ডোথেলিন আসে, থ্রম্বোক্সিন আসে। আর এন্ডোথেলিয়াম থেকে কিছু ফ্যাক্টর রিলিজ হতে থাকে কন্টিনিউয়াসলি, যারা কি করে আমার ব্লাড ভেসেলটাকে ডাইলেট করার চেষ্টা করে, দ্যাট মিনস ভাস্কুলার স্পাজমের বিপরীত কাজটা করার চেষ্টা করছে। তারা কারা? তাদের নাম এখানে আছে, পরে একটা ফ্লো চার্টে আমি তাদের নাম আবার বলবো। তাহলে প্রথমে আপাতত আমরা এটুকু জেনে রাখি যে হেমোস্টেসিসের প্রথম স্টেপ হচ্ছে ভাস্কুলার স্পাজম। সেটা হচ্ছে এখানে একটা জিনিস কেটে ফেললাম আমি, সেই পেইন স্টিমুলেশনটা এসে স্মুথ মাসলটাকে কন্ট্রাক্ট করছে ব্লাড ভেসেলে। আচ্ছা, পরবর্তী স্টেপটা হচ্ছে এবার সেখানে একটা প্লাটিলেট প্লাক ফর্মেশন হবে। ব্যাপারটা কিরকম হয়? ব্যাপারটা হয় এরকম যে, মনে করি আমার এই ব্লাড ভেসেল এই জায়গাটা সে এক্সপোজ হয়ে গেছে, ওকে? আচ্ছা, তাহলে এখানে
যে সাবএন্ডোথেলিয়াল কোলাজেন গুলো আছে সেগুলো এক্সপোজড। ওকে, এবার কে আসবে? এবার আসবে প্লাটিলেট প্লাগ ফর্ম করার জন্য প্লাটিলেট আসবে। তাহলে এখানে আসলো প্লাটিলেট। এই প্লাটিলেট প্রথমে কাজ করবে তার GP1A রিসেপ্টরের সাথে। এখানে এই GP1A রিসেপ্টরের সাথে সে এই কোলাজেনের সাথে বাইন্ড করবে। এদিকে আছে আমার সাবএন্ডোথেলিয়াল কোলাজেন আর এদিকে আছে আমার প্লাটিলেট। ওকে, তাহলে কোন রিসেপ্টর এখানে? এটা হচ্ছে GP1A রিসেপ্টর। আচ্ছা, এট দ্য সেম টাইম এবার প্লাটিলেট আবার করবে কি? প্লাজমাতে যে আমার ভন উইলিয়াম ফ্যাক্টর আছে তার সাথে সে বাইন্ড করবে। তাহলে দেখি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এখানে প্লাজমাতে আমার এখানে ভন উইলিয়াম ফ্যাক্টর আছে, ভন উইলিয়াম ফ্যাক্টর আছে, তার সাথে সে বাইন্ড করছে। এবার সে বাইন্ড করছে GP1A রিসেপ্টর দিয়ে, 1B রিসেপ্টর দিয়ে। তাহলে GP1A রিসেপ্টর দিয়ে সে বাইন্ড করেছিল সাবএন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে, আর GP1B রিসেপ্টর দিয়ে সে বাইন্ড করছে ভন উইলিয়াম ফ্যাক্টরের সাথে। এবার হবে কি? এই ভন উইলিয়াম ফ্যাক্টর সে গিয়ে এবার নিজে বাইন্ড করবে এই কোলাজেনের সাথে। তাহলে জিনিসটা কি করলো? সে প্লাটিলেটে প্লাগ ফর্ম করতে প্রথম স্টেপটা আসলো অ্যাডহেশন। অ্যাডিশনের মাধ্যমে প্লাটিলেট দুটো রিসেপ্টরের সাথে একবার কোলাজেন এবং একবার ভন উইলিয়াম ফ্যাক্টরের সাথে বাইন্ড করলো, আবার ভন উইলিয়াম ফ্যাক্টর নিজে গিয়ে কোলাজেনের সাথে বাইন্ড করলো। তাহলে এখানে একটা অ্যাডিশন তৈরি হলো। ওকে, এরপরে আসবে প্লাটিলেট ফ্ল্যাগের রিলিজ পোর্শনটা। যখন প্লাটিলেটে এই অ্যাডিশন হয়ে গেল, এবার প্লাটিলেটে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হবে এবং তার রিলিজ ফাংশন শুরু হবে। এই রিলিজের মাধ্যমে প্রথমে সে থ্রম্বোক্সিন A2 রিলিজ করবে, আর থ্রম্বোক্সিন A2টা রিলিজ হয় তার সেল মেমব্রেন থেকে, আর অন্যদিকে সে রিলিজ করবে কিছু সাইটোপ্লাজমিক গ্রানুল। এই সাইটোপ্লাজমিক গ্রানুলের মধ্যে আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ADP। কে গুরুত্বপূর্ণ? ADP। তাহলে প্লাটিলেটের এই রিলিজ ফাংশনের মধ্যে থেকে আমি অনেকগুলো গ্রানুল রিলিজ হলো, আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ADP। কেন? ADP যখন রিলিজ হয় তখন সে করে কি? প্লাটিলেটের সারফেসে একটা নতুন রিসেপ্টর এক্সপোজ করে দেয়। সেই রিসেপ্টরটা হচ্ছে যে ফিব্রিনোজেনকে অ্যাট্রাক্ট করে, বা ফিব্রিনোজেন রিসেপ্টর। তার নাম হচ্ছে কোনটা? GP2B3 রিসেপ্টর। আচ্ছা, ফিব্রিনোজেন রিসেপ্টর বা এই রিসেপ্টরের কাজ হচ্ছে সে ফিব্রিনোজেনের সাথে বাইন্ড করবে এবং এরপর অনেক অনেক প্লাটিলেটকে সে এখানে টেকে নিয়ে আসবে এবং প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয়ে এই জায়গাটাতে একটা প্লাটিলেট প্লাগ ফর্মেশন হবে। তাহলে প্রথমে প্লাটিলেট করলো কি? এসে অ্যাডিশন করলো, তারপর তার রিলিজ অ্যাকশন হলো, তারপর প্লাটিলেট অ্যাগ্রিগেশন হলো। ক্লিয়ার? তাহলে এর মাধ্যমে এখানে একটা প্লাটিলেট প্লাগ ফর্মেশন হলো। প্লাটিলেট প্লাগ ফর্মেশন হওয়ার পরে এবার হবে ব্লাড কোয়াগুলেশনের যে স্টেপগুলো। আচ্ছা, এখানে কাজ করবে কি? এখানে এক্সটেনসিভ পাথওয়ে অথবা ইন্ট্রিনসিক পাথওয়ে, কোনটাতে ব্লাড ট্রমা, কোনটাতে টিস্যু ট্রমা, দুটার মাধ্যমে বিভিন্ন পথ ঘুরে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট করে আলটিমেটলি আমরা প্রথম মেন অ্যাক্টিভিটি হিসেবে চারটা জিনিস পাবো। এই জিনিসগুলো কি আমি পরে ডিসক্রিপশনে যাচ্ছি। এই প্রথম মেন অ্যাক্টিভিটি যেটা পেলাম, সে করবে কি? প্রথম বিন থেকে থ্রম্বিন তৈরি করবে। ঠিক আছে, তাহলে প্রথম বিন থেকে তৈরি হলো থ্রম্বিন। কার মাধ্যমে? প্রথম বিন অ্যাক্টিভেটরের মাধ্যমে। ওকে, আচ্ছা, এই থ্রম্বিন করবে কে? এই থ্রম্বিনের কাজ হচ্ছে সে ফিব্রিনোজেন থেকে ফিব্রিন মনোমার তৈরি করবে। ফিব্রিনোজেন থেকে ফিব্রিন মনোমার তৈরি করবে। ক্লিয়ার? আচ্ছা, এই ফিব্রিন যে তৈরি হলো, এরপর এই ফিব্রিন মনোমারকে ফিব্রিন পলিমার করবে, সেটা হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর বা ফ্যাক্টর 13 এসে। তাহলে ফিব্রিন মনোমার থেকে এরপর তৈরি হবে ফিব্রিন পলিমার। এর মাধ্যমে ওখানে একটা ফাইব্রাস টিস্যু গ্রোথ হবে। তাহলে যে চারটা স্টেপে কথা বলছিলাম, যেটাই আমার পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, এই চারটা স্টেজের নাম। তাহলে প্রথমে হচ্ছে একটা ভাস্কুলার স্পাজম হবে, এরপর প্লাটিলেট প্লাগ ফর্মেশন হবে, এরপর সেখানে ব্লাড কোয়াগুলেশন কাসকেড অ্যাক্টিভ হয়ে যাবে এবং আলটিমেটলি সেখানে একটা ফাইব্রাস টিস্যু গ্রোথ হবে। এই চারটার মাধ্যমে হয়ে থাকে আমার হিমোস্ট্যাসিস। ওকে, আচ্ছা, হিমোস্ট্যাসিস সম্পর্কে জানে আমরা পরের টপিকটাতে চলে যাই, সেটা হচ্ছে
এই যে ক্লটিং ফ্যাক্টরগুলোর কথা আমরা বলছি, এর মধ্যে 4টা ক্লটিং ফ্যাক্টর, দ্যাট মিনস ফ্যাক্টর 1 2 3 4, এইগুলো তো আমরা জানি যে এগুলো হচ্ছে প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর, মানে এদের অনুপস্থিতিতে কখনো সম্ভব নয় ব্লাড কোয়াগুলেশন। ফিব্রিনোজেন প্রথম বিন টিস্যু ফ্যাক্টর, আর একটা হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। আর অন্য যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে আমরা তাদের সোর্স অনুযায়ী একটা ভাগ করতে পারি। এর মধ্যে দেখছি যে কারা, সেরিন প্রোটিয়াস। সেরিন প্রোটিয়াস অনেকগুলো আছে, তার মধ্যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোনগুলো সেটা আমাদেরকে একটু জানতে হবে। দ্যাট মিনস কোন কোন ক্লটিং ফ্যাক্টর তাদের মডিফিকেশনের জন্য বা ম্যাচুরেশনের জন্য ভিটামিন কে দরকার, তাদের নাম জানতে হবে আমাদেরকে। তারা কারা? ক্লটিং ফ্যাক্টর 2 7 9 10, 2 7 9 10। আচ্ছা, কিছু আছে যারা কন্ট্যাক্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে, কিছু আছে যারা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। কোফ্যাক্টর মেইনলি হচ্ছে 5 এবং 8, সাথে টিস্যু ফ্যাক্টর বা ফ্যাক্টর 3। অন্যদিকে ক্যালসিয়াম দরকার হয় অ্যাক্টিভেশনের জন্য, এটা হচ্ছে 2 7 9 10। আর ফিব্রিনোজেন ফ্যাক্টর যেটা আমরা ফ্যাক্টর 1 সেটা আমরা জানি, আর যেটা থায়োল ডিপেন্ডেন্ট ট্রান্সগ্লুটামিনেজ ফ্যাক্টর 13 বা ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এটা বিসিএস এ এত ডিপ প্রশ্ন আশা করি আসবে না। এখান থেকে আমাকে জানতে হবে কোনটা কোফ্যাক্টর, কোনটা ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, এই দুটাই আমার মূল পড়া। ওকে, চলে আসি কোথা থেকে কোন ফ্যাক্টরগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি তাহলে এগুলো তৈরি হওয়ার বা ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি হওয়ার সাইট 4টা। একটা হচ্ছে লিভার, যেখান থেকে মোস্ট অফ দ্য ক্লটিং ফ্যাক্টরস তৈরি হয়, একটা প্লাটিলেট, একটা এন্ডোথেলিয়াম এবং আরেকটা হচ্ছে ম্যাক্রোফেজ। খেয়াল করলে দেখবো প্রত্যেকটাতেই ফ্যাক্টর 5 তৈরি হয়। তাহলে অন্য যে ফ্যাক্টরগুলো তৈরি হচ্ছে এই বিভিন্ন জায়গা থেকে, সেগুলোর নাম একটু মনে রাখতে হবে। খেয়াল করলে দেখা যাবে হচ্ছে লিভার যেহেতু বললাম, তাহলে 2 7 9 10 তো আছেই, সাথে ফ্যাক্টর 5 এর কথা বললাম, আর আছে ফ্যাক্টর 7। প্লাটিলেটে আমরা দেখছি কিভাবে 145 ভনলিউরাম ফ্যাক্টর, এই নিউনিক দিয়ে মনে রাখছে কোনগুলো প্লাটিলেট থেকে তৈরি হচ্ছে। আর এন্ডোথেলিয়ামে ভনলিউরাম ফ্যাক্টর এবং ফ্যাক্টর 5 তো আছে, সাথে ফ্যাক্টর 13। ক্লিয়ার? তাহলে মোস্ট অফ দ্য ক্লটিং ফ্যাক্টরস তৈরি হয় লিভার থেকে, সবগুলাই তৈরি করতে পারে ফ্যাক্টর 5 কে। আর নিউনিক দিয়ে আমরা একটু করে মনে রাখবো। সাইট অন্তত 4টার নাম মনে রাখতেই হবে, লিভার, ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াম এবং প্লাটিলেট। নিচে যে কথাটা বলেছিলাম, ইসেনশিয়াল ক্লটিং বা কোয়াগুলেশন ফ্যাক্টর প্রথম 4টা, আর এদের অনুপস্থিতিতে কখনো একটা সাকসেসফুল কোয়াগুলেশন পসিবল না। আচ্ছা, এই যে স্লাইডটা দেখাচ্ছে, এখানে একটা সিঙ্গেল স্লাইডের মধ্যে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে, যেখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে এক্সট্রিনসিক পাথওয়ে বা ইন্ট্রিনসিক পাথওয়ের কথা বলছি, একটা বলছি যেখানে ব্লাড ট্রমার কথা হচ্ছে, একটাতে টিস্যু ট্রমা হচ্ছে। ব্লাড ট্রমাটা কি জিনিস? মনে করি কোনো একটা মাধ্যমে আমার যে ফ্লোয়িং ব্লাডটা আছে সেটা কোনোভাবে ট্রমাটাইজড হচ্ছে, হয়তো ব্লাড ভেসেলের ভিতরে একটা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে আছে, তাহলে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, তার ভিতরে ব্লাড ফ্লোটা যাওয়ার সময় সে আহত হচ্ছে। অথবা আমার কোনো একটা হার্টের ভালভ স্টেনোসিস হয়ে আছে, ফর এক্সাম্পল মাইট্রাল স্টেনোসিস, তাহলে তার ভিতর দিয়ে যখন ব্লাডটা যাবে তখন সে ট্রমাটাইজড হচ্ছে। অথবা একটা অ্যানিউরিজম হয়ে আছে, অথবা ব্লাডের মধ্যে কোনো ফ্রি রেডিক্যাল আছে বা কোনো টক্সিন সাবস্টেন্স আছে যেটাকে ব্লাডটাকে ট্রমাটাইজ করছে বা ব্লাডটা ইনজুর্ড হচ্ছে, সেক্ষেত্রে আমার ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। অথবা হতে পারে কি এক্সটেনসিভ পাথওয়ে। এক্সটেনসিভ পাথওয়ে যদি টিস্যু ট্রমা হয়, মনে করেন আমি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি উপর থেকে পড়ে গেছি, ফল ফ্রম হাইট হয়েছে, কোনো একটা মাধ্যমে আমার টিস্যু ট্রমা হয়েছে, তাহলে সেক্ষেত্রে এক্সটেনসিভ পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। এই এক্সটেনসিভ পাথওয়েকে আমাকে মনিটরিং করছে কে? প্রথম বিন টাইম। আর সে ইন্ট্রিনসিক পাথওয়ে যেটা আছে সেটাকে আমার মনিটরিং করছে কে? সেখানে মনিটরিং করছে আমার অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম বা এপিটিটি। আচ্ছা, আর প্লাটিলেট ফাংশন আমরা দেখি ব্লিডিং টাইম দিয়ে। তাহলে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে এক্সটেনসিভ পাথওয়ে আমি কাকে দিয়ে মনিটর করি, তাকে বলবো আমি হচ্ছে প্রথম মিন টাইম। ইন্ট্রিনসিক পাথওয়ে আমি কাকে দিয়ে মনিটর করি? এপিটিটি। আচ্ছা, এপিটিটি আরো কতগুলো নাম আছে, সেটা রেসিডেন্সি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা এফসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বিসিএস এ আশা করি এটা প্রশ্ন আসবে না। আমার যেটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম বিন অ্যাক্টিভেটর। এই যে আমার কোয়াগুলেশন কাসকেড বা হিমোস্ট্যাসিসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রথম বিন অ্যাক্টিভেটর এসে প্রথম বিন থেকে থ্রম্বিন তৈরি করবে। এই প্রথম বিন অ্যাক্টিভেটর কারা? যে পাথওয়ে হোক, এক্সটেনসিক হোক কিংবা ইন্ট্রিনসিক হোক, আলটিমেটলি তাদের উদ্দেশ্য হচ্ছে প্রথম বিন অ্যাক্টিভেটর তৈরি করা। এর মধ্যে আছে প্রথমজন অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5, ক্যালসিয়াম এবং প্লাটিলেট ফসফোলিপিড। এই 4জন, বারবার গুরুত্ব দিয়ে নামটা বলছি,
অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 সাথে ক্যালসিয়াম এবং প্লাটিলেট ফসফোলিপিড, এই চারজনকে একত্রে বলা হয় প্রথম বিন অ্যাক্টিভেটর। ওকে, আচ্ছা। আর ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে মেইন আয়ন হচ্ছে এখানে আমাদের ক্যালসিয়াম, মেইন এখানে হচ্ছে ভিটামিন রোল প্লে করে কে? ভিটামিন কে। আচ্ছা, ডান দিকে একটা নিউমোনিক দিয়ে সহজভাবে আমরা চেষ্টা করেছি দেখানোর যে কখন কোন ক্লটিং ফ্যাক্টরগুলোর চেঞ্জ হয়। যেমন ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন বা ডিআইসি বা কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি যেটা বলি, সেটাতে কোন কোন ক্লটিং ফ্যাক্টরগুলো ইনভলভ থাকে? আমরা সহজভাবে বলি 10 আর 1258। অনেকটা গল্পের মধ্যে এরকম বলি 10 তলা একটা ফ্ল্যাটের বা একটা হলের 1258 নম্বর রুমে আমি থাকি। কে থাকি? ডিআইসি। তাহলে ফ্যাক্টর ফ্যাক্টর 1, 2, 5, 8 এই ফ্যাক্টরগুলো ডিক্রিজ করে হচ্ছে ডিআইসি তে। আচ্ছা, এবার হলো কি ইন্ট্রিনসিক যদি বলি, তাহলে আসবে ফ্যাক্টর 9, 10, 11, 12, 9, 10, 11, 12 সাথে 1258। তার মানে ব্যাপারটা এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে ইন্ট্রিনসিক পাথওয়েতে কোন কোন ফ্যাক্টর ইনভলভ হয়, বা ইন্ট্রিনসিক পাথওয়ে আমরা দেখছি দ্যাট মিন্স প্রথম বিন টাইম দিয়ে বা সরি ইন্ট্রিনসিক পাথওয়ে দেখছি আমরা এপিটিটি দিয়ে, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম দিয়ে। তাহলে এপিটিটি প্রolonged হচ্ছে কোন কোন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতে? সেক্ষেত্রে আমরা বলতে পারবো ফ্যাক্টর 9, 10, 11, 12 সাথে 1, 2, 5, 8। ওকে, আচ্ছা, যদি আমরা এক্সটেন্সিভ পাথওয়ের কথা বলি বা প্রথম বিন টাইপের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আসবে হচ্ছে ফ্যাক্টর 10, কিন্তু এবার আর 1258 না, এবার 1257, ফ্যাক্টর 1, 2, 5, 7। আমরা খুব শর্ট হ্যান্ডে এই ইনফরমেশনগুলো লিখে রাখার চেষ্টা করব। এই 3-4 লাইনের মাধ্যমেই দেখবেন আপনি অনেক জটিলগুলো পড়াগুলোকে, অনেক জটিল পাথওয়েগুলোকে একসাথে লিখে ফেলতে পেরেছেন এবং পরীক্ষায় সহজে অ্যান্সার করতে পারছেন। আচ্ছা, সেরাম, যে প্লাজমা সেরামের ডিফারেন্সটা আমরা পড়ি, তাই না? প্লাজমাতে কি থাকে? ফিব্রিনোজেন থাকে, সেরামে থাকে সেরোটোনিন। আচ্ছা, এই সেরামে আর কি কি অ্যাবসেন্ট থাকে? সেরামে অ্যাবসেন্ট থাকে ফ্যাক্টর 1, 2, 5, 8। স্টোর ব্লাডে কোফ্যাক্টরগুলো কমে যেতে থাকে, ফ্যাক্টর 5, 8 থাকবে না। আর যখন ইনফ্লামেশন হয় তখন ফ্যাক্টর 1, ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 বেড়ে যায়। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ডিআইসিটা, আর সাথে গুরুত্বপূর্ণ ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক। ঠিক আছে, বাকিগুলো নাইস টু নো। আচ্ছা, তাহলে ব্লাড কোয়াগুলেশন বা ক্লটিং ফ্যাক্টর কোনটার মাধ্যমে কোনটা আমরা অ্যাসেস করতে পারি, কোনটা দিয়ে কোনটা কমছে এবং কোথা থেকে কোনটা তৈরি হয়, সেগুলো আমরা জানলাম। আরেকটা বিষয় আমরা জানবো এখন, সেটা হচ্ছে এই যে প্লাটিলেট প্লাক তৈরি করছিলাম আমরা, মানে প্লাটিলেট যে অ্যাক্টিভেশন হলো, অ্যাগ্রিগেশন হলো, এই সময় কোন কোন ফ্যাক্টর রোল প্লে করেছিল। দেখুন তো এখানে সেগুলো চলে এসেছে কিনা। আমরা বলেছিলাম এডিপি যেটা রিলিজ হচ্ছিল, আচ্ছা সেটা একটা গুরুত্বপূর্ণ রোল আছে, কারণ সে জিপি 2b3 এর যে কমপ্লেক্স বা যে ফিব্রিনোজেন রিসেপ্টর আছে তাকে এক্সপোজ করে। সাথে কোলাজেন আছে, থ্রম্বাক্সিন A2 আছে, ভনলিউগান ফ্যাক্টর আছে, ক্যালসিয়াম প্লাটিলেট ফ্যাক্টর 3, রিসোসেটিন অ্যারকিডোনিক অ্যাসিড, সাথে আরেকটু করে আমরা জানবো এপিনেফ্রিন।
এই যতগুলো ফ্যাক্টরের কথা এখানে বললাম এরা সবাই কম বেশি রোল প্লে করে প্লাটিহেলাইড প্লাগ বা প্লাটিহেলাইড অ্যাক্টিভেশনের মাধ্যমে প্লাটিহেলাইড অ্যাগ্রিগেট করতে। যতগুলো নাম আছে সবগুলো মনে রাখতে পারলেও আমাদের বিশেষ পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নাম মনে রাখা এডিপি, থ্রম্বোক্সিন A2, কোলাজেন, ভন উইলিয়াম ফ্যাক্টর, GP2B3A কমপ্লেক্স, ক্যালসিয়াম। মনে থাকবে, অন্তত এই নামগুলো আমার ভোলা যাবে না। ছবি এঁকেও দেখিয়েছে, এখানে একটা চার্টের মাধ্যমেও দেখিয়ে দিলাম। আচ্ছা, পরবর্তীতে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড ফ্লো হচ্ছে, কিন্তু নর্মালি ব্লাড ক্লট করে যায় না কেন? কি ফ্যাক্টর কাজ করে? প্রথম যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াল সারফেসটা বা ভিতরের যে সারফেসটা রয়েছে সেটা কিছু ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে এই স্মুথনেস অফ দ্য এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াল লেয়ারটা খুবই স্মুথ, এর মধ্যে দিয়ে যখন ব্লাডটা যাচ্ছে তখন ওইভাবে ফ্রিকশনটা হয় না। সেকেন্ড হচ্ছে এখানে ইনার সারফেস অফ এন্ডোথেলিয়ামে একটা মোনোমলিকুলার লেয়ার অফ প্রোটিন থাকে যেটা একটা প্রোটেক্টিভ ফাংশন হিসেবে কাজ করে। এই লেয়ারটা থাকার কারণে ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড ক্লট করে যায় না। আরেকটা হচ্ছে এটা তো দিলাম যে পথ দিয়ে সে যাচ্ছে তার কথা, আর যে যাচ্ছে তার স্পিডটা গুরুত্বপূর্ণ। ব্লাড ফ্লোটা এত স্পিডি হয় যে যখন সে ব্লাড ভেসেলের ভিতর দিয়ে যাচ্ছে তখন সে ক্লট করতে পারে না। আর সাথে সবাইকে নিউট্রাল রাখার জন্য এখানে কিছু ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে যাদের কাজ হচ্ছে ব্লাড ভেসেলের ভিতরে ব্লাডকে সারা কোয়াগুলেট করতে দিবে না। অ্যান্টিকোয়াগুলেন্ট বললেই আমাদের মাথায় ঠিক ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টগুলোর সাথে সাথে চলে আসে কিছু সিনথেটিক অ্যান্টিকোয়াগুলেন্টের কথা। আমরা যখন ব্লাড ট্রান্সফিউশনের জন্য ব্লাড কালেক্ট করি সেই ব্লাড ব্যাগের ভিতরে কিন্তু আমরা কিছু সিনথেটিক অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে থাকি। তাহলে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টগুলোর নাম আমরা দেখি। এখানে অনেকগুলো নাম আছে, আমি চেষ্টা করেছি একটু একই ধরনের নাম যেগুলো সেগুলোকে একসাথে লেখার। যেমন ধরেন অ্যান্টি দুই রকম আছে, একটা অ্যান্টি থ্রম্বিন 3 আছে, অ্যান্টি থ্রম্বোপ্লাস্টিন আছে। হেপারিনের সাথে হেপারিন কোফ্যাক্টর 2 বা সেটা অ্যাডানা হেপারান সালফেট, আর একটা এইচ আছে হিমোগ্লোবিন। পি দিয়ে বা প্রোটিন রিলেটেড প্রোটিন সি প্রোটিনেজ সাথে প্রোস্টাসাইক্লিন। ওইদিকে আলফা দিয়ে আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, আলফা 1 অ্যান্টিপ্লাজমিন। সাথে আছে কমপ্লিমেন্ট C1 এস্টারেজ। থ্রম্বিনের সাথে থ্রম্বোমোডিউলিন যখন যুক্ত হয়ে যায় তখন সে কাজ করে একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে। আছে টিস্যু ফ্যাক্টর পাথওয়ে ইনহিবিটর বা ফিব্রিন। এগুলো সবগুলোই ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে রোল প্লে করে। আচ্ছা, আর বাইরে থেকে আমরা যেগুলো সিনথেটিক বা আর্টিফিশিয়াল যে অ্যান্টিকোয়াগুলেন্টগুলো তৈরি করতে পারি সেগুলোর মধ্যে প্রথমে আছে ইডিটিএ। আর সোডিয়াম রিলেটেড অনেকগুলো কমপ্লেক্স আছে, যেমন সোডিয়াম সাইট্রেট, অক্সালেট, ফ্লোরাইড, আয়োডো অ্যাসিটেট। আর অন্যদিকে অক্সালেট আরো দুইজনের, তারা হলো পটাশিয়াম এবং অ্যামোনিয়াম। এই পটাশিয়াম অক্সালেট অ্যামোনিয়াম অক্সালেটও কাজ করতে পারে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে। তাহলে আমরা জানলাম কিভাবে আমরা হেমোস্ট্যাসিস করে থাকি কোন একটা প্যাথোলজিক্যাল কন্ডিশনে। নরমালি কেন হেমোস্ট্যাসিস বা ব্লাড কোয়াগুলেশন করছে না সেটা সম্পর্কেও জানলাম, এবং তার পিছনে যে অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো রোল প্লে করে থাকে তাদের নামটাও আমরা জানলাম। আচ্ছা, এবার চলে আসি যে অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে যে বললো হেপারিনের কথা। সেই হেপারিন তো আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ হিসেবে ইউজ করে থাকি। এই অ্যান্টিকোয়াগুলেন্ট হেপারিন সেটা হতে পারে আনফ্র্যাকশনেট হেপারিন, সেটা হতে পারে লো মলিকুলার ওয়েট হেপারিন। তাহলে এই দুইটার যে ডিফারেন্স আছে সে সম্পর্কে আমাদেরকে একটু ধারণা থাকতে হবে। তাহলে যেহেতু বলছি আনফ্র্যাকশনেট, তাহলে তার লো মলিকুলার ওয়েট বা থেকে অবশ্যই মলিকুলার ওয়েটটা বেশি থাকবে, সেটা দেখা যাচ্ছে 15 কিলো ডাল্টন। আর যেটা লো মলিকুলার ওয়েট হেপারিন বা LMWH বলি আমরা যেটা, সেটার ওয়েট থাকে 4.5 কিলো ডাল্টন। আচ্ছা, এখানে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এবং অ্যাক্টিভেটেড থ্রম্বিনের যে রেশিও সেটা আনফ্র্যাকশনের ক্ষেত্রে সমানের সমান, কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিনের ক্ষেত্রে এই রেশিওতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10টা বেশি। ওকে, প্লাটিলেট ফাংশনকে ইনহিবিট করতে পারে, যদিও সে মেইন কাজ হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন বা কোয়াগুলেশনকে প্রিভেন্ট করা, সেটা পারে আনফ্র্যাকশন হেপারিন, পারে না লো মলিকুলার ওয়েট হেপারিন। বায়োঅ্যাভিলিটি 100% লো মলিকুলার ওয়েট হেপারিনে। আর হাফ লাইফ যদি আমি ইন্টারভেস বা সাবকিউটেনিয়াস দিই তাহলে সেটা বেশিও লো মলিকুলার ওয়েট হেপারিনের ক্ষেত্রে। মনিটরিং করা লাগবে আমার আনফ্র্যাকশন হেপারিনটা, কারণ তার রেনাল হেপাটিক দুইটাই
এক্সক্রিশন হয়ে থাকে। আর হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়ার রিস্কও এটার ক্ষেত্রে অনেক বেশি। আর অস্টিওপোরোসিস হওয়ার রিস্ক যদি আমি বলি কার ক্ষেত্রে বেশি, সেটাও আনফ্র্যাকশনাল হেপারিনের ক্ষেত্রে। সোজা সাপটা বলতে গেলে আনফ্র্যাকশনাল হেপারিনটা আমরা আগে খুব বেশি ইউজ করতাম, এখন কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিন চলে আসার পরে এটা যেমন সহজলভ্য তেমনি সহজে ব্যবহারযোগ্য এবং এর সাইড ইফেক্টটাও অনেক কম। আচ্ছা, তো তাহলে আমরা আনফ্র্যাকশনাল হেপারিন এবং লো মলিকুলার ওয়েট হেপারিনের মধ্যে ডিফারেন্সটা জেনে গেলাম। তারপর যখন আমরা ভাস্কুলার স্পাজম বলছিলাম অ্যাজ এ কম্পোনেন্ট অফ হেমোস্টেসিস, তখন একটা কথা বলেছিলাম যখন ভাস্কুলার স্পাজম হয় তখন এন্ডোথেলিয়াম থেকে কিছু সাবস্টেন্স এসে তারা চেষ্টা করে ব্লাড ভেসেলটাকে ডাইলেট করে রাখতে। তারা কারা? যেমন একটা আছে এন্ডোথেলিয়াল ডিরাইভড রিলাইজিং ফ্যাক্টর বা নাইট্রিক অক্সাইড, আরেকটা হচ্ছে হেপারিন সালফেট, আরেকটা হচ্ছে পোস্টোসাইক্লিন বা PgI2। এছাড়াও এন্ডোথেলিয়াম থেকে রিলিজ হতে পারে থ্রম্বোমোডিউলিন, টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর বা TPA, আরেকটা এনজাইম ADPase। এই সবগুলো রিলিজ হয় এন্ডোথেলিয়াম থেকে। যদি প্রশ্ন আসে আপনার যে এন্ডোথেলিয়াম থেকে কোনগুলো রিলিজ হয়, তবে প্রথমে আমাকে এই প্রথম তিনটা নাম অবশ্যই মনে রাখতে হবে এবং এর মধ্যেও খেয়াল রাখতে হবে যে নাইট্রিক অক্সাইড NO যেটা আছে সেটা আরেকটা নাম হচ্ছে এন্ডোথেলিয়াল ডিরাইভড রিলাইজিং ফ্যাক্টর। সাথে মনে রাখবো আমি পোস্টোসাইক্লিন বা PgI2, আরেকটা মনে রাখবো হেপারিন সালফেট। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্টগুলোর কথা। ওই যে তখন বললাম একবার যে প্রথম মেইন টাইম দিয়ে আমরা কি দেখি এক্সটেনসিভ পাথওয়ে কথা। আচ্ছা, তাহলে সেই কথাটা এখানে লেখা আছে। অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম দিয়ে আমরা দেখি ইন্ট্রিনসিক পাথওয়ে। সেখানে কি কি ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয় এখানে লেখা আছে। অনেকগুলো কথা এখানে বলা হয়েছে, সহজ করে আমরা ওখানে লিখে দিয়েছিলাম। প্লাটিলেটটা দেখছিলাম, প্লাটিলেট কাউন্ট এর দেখছি থ্রম্বোসাইটোপেনিয়া। ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন দেখি কোথায়? যেখানে হাইপো ফিব্রিনোজেনিমিয়া হয় বা ফিব্রিনোজেন ডিগ্রেডেশন হয়, ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি হয়। উদাহরণ কোনটা? সবাই একটা জানি DIC কথা, আরো আছে লিভার ফেলিওরের কথা। তাহলে এই যে ডেভিডসনের চার্টটা আছে সেটা আমাকে জানতে হবে যে কোন কোন ধরনের টেস্ট করে আমি কোন কোন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি বা কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশনকে ডিটারমাইন করতে পারি। ক্লিয়ার? এপিটিটির ক্ষেত্রে একটু খেয়াল রাখবো আমরা যেগুলো আমরা বললাম এর সাথে, যেমন যে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, এটার ক্ষেত্রেও কিন্তু এপিটি রোল প্লে করে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে এত কিছুর পরে আমি একজন পার্সনকে এবার ব্লাড ট্রান্সফিউজ করব। তাহলে ব্লাড ট্রান্সফিউজ করার আগে আমাকে কিছু স্ক্রিনিং টেস্ট করে নেওয়া লাগে, কম্প্যাটিবিলিটি দেখে নেওয়া লাগে। আচ্ছা, স্ক্রিনিং টেস্টগুলোর মধ্যে আমাকে কি কি করতে হয়? 5টা টেস্ট। একটা হচ্ছে দুই ধরনের হেপাটাইটিসকে আমি এক্সক্লুড করি। হেপাটাইটিস বি এর জন্য HBs AG, হেপাটাইটিস সি এর জন্য অ্যান্টি HCV। আমাকে HIV AIDS এক্সক্লুড করে দিতে হবে অ্যান্টি HIV এর মাধ্যমে। আমি ম্যালেরিয়াল টেস্ট করব, MP টেস্ট করব। আমি যে কোনো ধরনের ভেনারাল ডিজিজ বা সিফিলিসকে আমি এক্সক্লুড করব VDRL এর মাধ্যমে। তাহলে আমাকে এই 5টা টেস্ট আগে স্ক্রিনিং করে নিতে হবে যে কোনো ব্যক্তিকে ব্লাড ট্রান্সফিউজ করার পূর্বে। কিন্তু তারপর আমি ব্লাড ট্রান্সফিউজ করতে গিয়ে বিভিন্ন ধরনের হ্যাজার্ড তৈরি হতে পারে। সেই হ্যাজার্ড গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন করার সময় কি কি হ্যাজার্ড হতে পারে, আরেকটা হচ্ছে কাউকে যখন আমি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউজ করব তার ক্ষেত্রে কি কি হতে পারে। রেগুলার হ্যাজার্ড গুলোর মধ্যে কি কি আছে? ফেভারিট রিঅ্যাকশন, পেশেন্টের জ্বর আসতে পারে, আমরা সাপোজ রেডি রাখি। অ্যালার্জিক রিঅ্যাকশন, আমরা বলি অর্ডার, যখন BT অর্ডার দিই তখন বলি ইনজেকশন এভিল রেডি রাখতে। হিমোলাইসিস হতে পারে, জন্ডিস ডেভেলপ করতে পারে, সার্কুলেটরি ওভারলোড, এমনিতেই ফ্লুইড ওভারলোড হয়ে যেতে পারে, তার রেনাল ফেলিওর হতে পারে যদি আউটপুট না থাকে, কোনো একটা ডিজিজ ট্রান্সমিট হয়ে যেতে পারে যদি আমি স্ক্রিনিং করে না দিতে পারি। যেমন ভাইরাল হেপাটাইটিস হতে পারে, এইডস হতে পারে, সিফিলিস হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, যে কোনো প্রোটোজোয়াল অথবা আদার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, কোনো এক ধরনের রিঅ্যাকশন হতে পারে, কারণ ব্লাডটা যদি এখানে থ্রোম্বোফ্লেবাইটিস ডেভেলপ করে, হিমোসিডোরিস বা আয়রন জমে যেতে পারে, পোস্ট ট্রান্সমিশন পারপোরা ডেভেলপ করতে পারে। তাহলে এই যে হ্যাজার্ড গুলো, দিস আর রিলেটেড টু ব্লাড ট্রান্সফিউশন, দিস ভেরি রিলেটেড টু ব্লাড ট্রান্সফিউশন। সো ব্লাড ট্রান্সফিউজ করার আগে এই হ্যাজার্ড গুলো সম্পর্কে আমাকে প্রিকশন নিয়ে রাখতে হবে, কিছুটা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে, কিছু প্রিকশনের মেডিকেশন রেডি রেখে। ঠিক আছে? আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড যদি আমি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কথা বলি, কি এই ম্যাসিভ ট্রান্সফিউশন? ডেফিনেশনে দেওয়া আছে নিচে, যদি উইদিন 24 আওয়ার্স আমার টোটাল বডি ব্লাড ভলিউমের 100% আমি যদি ট্রান্সফিউজ করি কার ভিতরে, অথবা 12 আওয়ার্সে যদি 50% অফ দ্য টোটাল বডি ব্লাড ভলিউম আমি ট্রান্সফিউজ করি, তাহলে সেটাই হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। এবং এর হ্যাজার্ড অনেক ভয়াবহ।
সেগুলো হতে পারে একটা ফ্লুইড ওভারলোড হয়ে পেশেন্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালিমিয়া, সাইটোটক্সিক ডেভেলপ করতে পারে, হাইপারন্যাট্রিমিয়া হতে পারে, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা লেফটে শিফট হয়ে যেতে পারে, পেশেন্ট হাইপোথার্মিয়া ডেভেলপ করতে পারে। তাহলে আমরা হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন এবং ব্লাড ট্রান্সফিউশনের পূর্বে যে স্ক্রিনিং টেস্টগুলো করা দরকার সেগুলো সম্পর্কে জানলাম, এবং এই টপিকটা কিন্তু আমার বিসিএস এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তাহলে স্ক্রিন টেস্ট কয়টা ছিল? 5টা। হ্যাজার্ড দেখেই আগে খেয়াল রাখবো এটা কি রেগুলার ব্লাড ট্রান্সফিউশনের কথা বলা হয়েছে নাকি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের টপিকে। পরের টপিকটা প্লাজমা প্রোটিন। আচ্ছা, আমাদের অনেক ধরনের প্লাজমা প্রোটিনের মধ্যে 4টা প্রধান প্লাজমা প্রোটিন সম্পর্কে আমরা ধারণা নিব। এরা এরা একজন হচ্ছে অ্যালবুমিন, একজন গ্লোবিউলিন, একজন ফিব্রিনোজেন, একজন প্রোথ্রম্বিন। দেখা যাচ্ছে সবাই লিভারে তৈরি হয়, এই 4 জনের মধ্যে সবাই লিভারে তৈরি হচ্ছে, তবে গ্লোবিউলিন তার বিভিন্ন সাবডিভিশন অনুযায়ী বিভিন্ন জায়গায় তৈরি হতে পারে। যেমন আলফা এবং বিটা গ্লোবিউলিন সে লিভার ছাড়াও রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে অন্য কম্পোনেন্টগুলো থেকে তৈরি হতে পারে, যেমন থাইমাস, লিম্ফ নোড, স্প্লিন, টনসিল এগুলো থেকে। আর গামা গ্লোবিউলিন সে তৈরি হয় প্লাজমা সেল বা মডিফাইড বি সেল থেকে। তাহলে এদের তৈরি হওয়ার সাইট সম্পর্কে আমি জানলাম। এবার দেখা যাচ্ছে এর মধ্যে সব থেকে মলিকুলার ওয়েট বেশি ফিব্রিনোজেনের, এর সব থেকে কম হচ্ছে গ্লোবিউলিনের। আচ্ছা, কনসেন্ট্রেশন যদি বলি সব থেকে বেশি হচ্ছে অ্যালবুমিন, সেটা টোটাল প্লাজমা প্রোটিনের 55% সেই কন্টেন্ট করে। কাজ যদি বা ফাংশনে যদি চলে আসি তাহলে এই প্লাজমা প্রোটিনগুলোর প্রথম কাজ বা প্রধান কাজ 3টা গ্রস হেডিংয়ে। একটা হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেসার মেনটেন করা, একটা হচ্ছে সে ব্লাডের ভিসকোসিটি মেনটেন করছে, আরেকটা হচ্ছে কোয়াগুলেশন বা ব্লাড কোয়াগুলেশন হেল্প করছে। আর এক্সক্লুসিভলি গ্লোবিউলিনের কথা বললে এর কিছু ট্রান্সপোর্টের ফাংশন আছে। তাহলে প্রথমে আসলাম কলয়েডাল অসমোটিক প্রেসার। এই কলয়েডাল অসমোটিক প্রেসার মেনটেন করে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। অ্যালবুমিন মেনটেন করে হচ্ছে 75 থেকে 80%, বা 80% আমি সহজভাবে মনে রাখি, আর বাকি 20% মেনটেন করে গ্লোবিউলিন। দ্বিতীয় কাজের কথা বলেছিলাম সেটা হচ্ছে ভিসকোসিটি। দেখুন প্রথম যে 3 জন আছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, 3 জনই ব্লাড ভিসকোসিটি মেনটেন করে। আচ্ছা, আর শেষে যে 2 জন আছে দ্যাট ইজ ফিব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন, তারা মেনটেন করে বা তাদের রোল ইম্পর্টেন্ট রোল হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। ওকে, অ্যালবুমিনের কিছু আলাদা স্পেসিফিক ফাংশন আছে, যেমন সে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে, সে প্রোটিন রিজার্ভার হিসেবে কাজ করে, এবং সে ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। কাদের ক্ষেত্রে? লিপিড, হরমোন, বিলিরুবিন সবকিছুর ক্ষেত্রে সে ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। আর ট্রান্সপোর্ট করে আমাদের গ্লোবিউলিনের বিভিন্ন সাবডিভিশন, যেমন আলফা 1 গ্লোবিউলিন সে হচ্ছে লিপিড স্টোরেজ ট্রান্সপোর্ট করে, আলফা 2 সেটা হচ্ছে কপারকে অ্যাট দ্য ফর্ম অফ সেলুলোজ প্লাজমিড ট্রান্সমিট করে, বিটা গ্লোবিউলিন সে আয়রনকে ট্রান্সমিট করছে ট্রান্সফেরিন হিসেবে, আর গামা গ্লোবিউলিন আমরা জানি অ্যান্টিবডি হিসেবে রোল প্লে করে। তাহলে এই যে প্লাজমা প্রোটিনগুলো সম্পর্কে জানলাম, তাহলে এখান থেকে আমাকে জানতে হবে কোথায় থেকে কোনগুলো তৈরি হচ্ছে। লিভার ছাড়া গ্লোবিউলিন তার বিভিন্ন সাবডিভিশনকে কোথা থেকে তৈরি করছে, কোনটার মলিকুলার ওয়েট সব থেকে বেশি, কোনটার কনসেন্ট্রেশন সব থেকে বেশি, কর্ডাল অসমোটিক প্রেসার মেনটেন করে কে সব থেকে বেশি, কত পার্সেন্ট। আচ্ছা, ভিসকোসিটি মেনটেন করে কারা, কোয়াগুলেশন রোল প্লে করছে কারা, ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে আলফা 1, আলফা 2, বিটা, গামা কে কোথায় রোল প্লে করছে, কে স্টেরয়েডকে ট্রান্সপোর্ট করছে। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ প্লাজমা প্রোটিন বা এই প্লাজমা প্রোটিন এই মূলগুলো পরীক্ষা আসার জন্য একটা হটকেক, এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, যে কোনো একটা ফাংশন দিয়ে যে এটা কার ফাংশন। ক্লিয়ার? তাহলে প্লাজমা প্রোটিন এই নামগুলো এবং এদের রিলেটেড ইনফরমেশন গুলো আমরা ইনফিনিটি স্টাডিতে অবশ্যই করব। আচ্ছা, প্লাজমা প্রোটিনের পরে চলে আসি হাই ইএসআর। কিছু অল্প কন্ডিশন আছে যেখানে ইএসআর বা ইনফ্লামেটরি কন্ডিশন আছে যেগুলো ইএসআর কমতে পারে, আর ইএসআর বাড়ে এই কন্ডিশনগুলো। টিউবারকুলোসিসের কথা বলা হয়েছে, রিউমেটিক ফিভারের কথা বলা হয়েছে, মাইগ্রেন ইনফেকশনের কথা বলা হয়েছে, রিউমেটিক আর্থারাইটিস, মাল্টিপল মায়োলোমা, নেফ্রোটিক সিনড্রোম, ম্যালিগন্যান্সি, প্রেগন্যান্সি, সিভিয়ার অ্যানিমিয়া, ম্যাক্রোগ্লোবিনুরিয়া, কোলাজেন ডিজিজ, ইন্টারনাল হিমোরেজ, অনেকগুলো নাম এক ধারছে বলা হয়েছে। তবে এর বাইরে আমি আপনাকে একটা আলাদা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে আপনি মনে রাখবেন কোন কোন কন্ডিশনে স্কাই হাই ইএসআর হয়। দ্যাট মিনস ইএসআর 100 থেকে বেড়ে যায়। তার মধ্যে প্রথমে আসবে টিউবারকুলোসিস, এরপর আসবে মাল্টিপল মায়োলোমা, এরপর আসবে কানেকটিভ টিস্যু ডিজিজ, সেটা যে কোনো ফর্মে হতে পারে, আর তাছাড়া আসবে যে কোনো ধরনের ম্যালিগন্যান্সি।
তাহলে এই চারটা কন্ডিশনে ইএসআরটা 100 থেকে বেশি হয়ে যায়, মোর দ্যান 100 হয়ে যায়, আমরা বলি স্কাই হাই ইএসআর। টিউবারকুলোসিস, মাল্টিপল মায়োলোমা, এরপর কানেকটিভ টিস্যু ডিজিজেস, আর এটা হচ্ছে ম্যালিগন্যান্সি। ওকে, তাহলে ইএসআর হাই হয় কোন কন্ডিশন গুলো সেগুলো আমরা একবার চোখ বুলিয়ে রাখবো, সাথে আলাদাভাবে মনে রাখবো স্কাই হাই ইএসআর হয় কোন কোন কন্ডিশনে। ওকে, আচ্ছা, এবারে যে টপিকটা সেটা হচ্ছে সাইট অফ হেমাটোপয়েসিস, তার মানে ব্লাড সেলগুলা কোন বয়সে কোথা থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, যদি আমি একদম ইন্ট্রাইউটেরাল লাইফে চলে যাই, সেটাকেও যদি সাবডিভিশন করি, তাহলে থার্ড উইক থেকে থার্ড মান্থ পর্যন্ত ব্লাড সেলগুলো তৈরি হয় মেসোজোম অফ দ্য ইয়ক স্যাক থেকে। এই জন্য এটাকে বলা হয় মেসোব্লাস্টো ইরিথ্রোপয়েসিস। এরপর যেটা আছে সেটা থার্ড মান্থ থেকে ফিফথ মান্থ পর্যন্ত, এই সময় হয় হেপাটিক এরাইথ্রোপয়েসিস। সেখানে ব্লাড সেলগুলো তৈরি হয় লিভার, এরপর স্প্লিন, এরপর নিম্ন থেকে। তারপর আসে মায়োলয়েড এরাইথ্রোপয়েসিস। এই মায়োলয়েড এরাইথ্রোপয়েসিসে ব্লাড সেল তৈরি হচ্ছে অল বোনসের যে মেডুলারি ক্যাভিটিতে রেড বোন মেরু থাকে সেই জায়গা থেকে ফিফথ মান্থ থেকে আপ টু বার্থ। এবং পরবর্তীতে সব সময় এই মায়োলয়েড এরাইথ্রোপয়েসিস হবে, তবে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এক এক সময় এক এক জায়গায় বোনস থেকে মায়োলয়েড এরাইথ্রোপয়েসিস হয়। তার কারণটা হচ্ছে এই ফিফথ মান্থ টু বার্থ সব বোনসে রেড বোন মেরু থাকে, আবার আফটার বার্থ আপ টু 20 ইয়ার্স পর্যন্ত যেমন সব বোনসে মেডুলারি ক্যাভিটিতে রেড বোন মেরু থাকে, কিন্তু যখন আমি আবার বোন ডেভেলপমেন্ট হয়ে যায় আফটার 20 ইয়ার্স, তখন শুধুমাত্র যে ইন্ট্রামেমব্রেনাস যে বোনস গুলো থাকে সেগুলোতে রেড বোন মেরু প্রেজেন্ট থাকে। তারপর সেই বোনস গুলো কোনগুলো, একটা হতে পারে ভার্টিব্রা, একটা পেলভিস, স্টারনাম, রিবস, ক্লাভিকল, স্কাল, আপার হিউমেরাস, এগুলোতে মায়োলয়েড এরাইথ্রোপয়েসিস হবে। ক্লিয়ার? তাহলে ফিফথ মান্থ থেকে শুরু করে সব সময় মায়োলয়েড এরাইথ্রোপয়েসিস হচ্ছে, তবে ফিফথ মান্থ টু বার্থ এবং আপ টু 20 ইয়ার্স এই পর্যন্ত সব বোনসে রেড বোন মেরু থাকে যেখানে মায়োলয়েড এরাইথ্রোপয়েসিস হয়, কিন্তু এরপরে শুধুমাত্র ইন্ট্রামেমব্রেনাস যে বোনস গুলো রয়েছে সেগুলোতে মায়োলয়েড এরাইথ্রোপয়েসিস হয়। ক্লিয়ার?
তো তাহলে আমরা হেমাটোপয়েসিস সাইটগুলো জানলাম, ইন্ট্রাইউটেরাইন লাইফ, আফটার বার্থ, আফটার 20 ইয়ার্স, সব ভাগ করে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ চার্ট ডেভিডসনে আমাদের আরবিসি বা রেড সেলের চেহারা দেখে আমরা কিভাবে ভাগ করব যে কোন কন্ডিশনে কি ধরনের সেল পাচ্ছি আমরা। আচ্ছা, বড় চারটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা একটু আলাদা আলাদা করে ছোট ছোট করে পড়ি। প্রথমে চিন্তা করে দেখি আমার সেলের সাইজ বড় হয়ে গিয়েছে অথবা ছোট হয়ে গিয়েছে। মাইক্রোসাইটোসিস আর এটা হচ্ছে ম্যাক্রোসাইটোসিস। আচ্ছা, মাইক্রোসাইটোসিস হতে পারে কোনগুলো আমরা জানি। আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, থ্যালাসেমিয়া হতে পারে, সিডোরোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, অ্যানিমিয়া ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হতে পারে, মানে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া যেগুলো। ম্যাক্রোসাইটোসিস যেটা বলি সেখানে যদি অ্যানিমিয়ার উদাহরণ দিই তাহলে কি কি ডেফিসিয়েন্সি, একটা হচ্ছে ভিটামিন বি12 বা ফলেট ডেফিসিয়েন্সি ক্ষেত্রে হতে পারে। সাথে দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম এবং মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, যেগুলোর ক্ষেত্রে আমার ম্যাক্রোসাইটোসিস হতে পারে। অন্যদিকে হতে পারে অনেকগুলো ড্রাগ কজ আছে, এর মধ্যে আছে জিডোভুদিন, ট্রাইমেথোপ্রিম, ফেনাইট্রাইন, মেথোট্রেক্সেট, হাইড্রোক্সি কার্বামাইড, এই ড্রাগগুলো ম্যাক্রোসাইট তৈরি করতে পারে। সাথে লিভার ডিজিজ, সাথে লিভার ডিজিজের সাথে সম্পর্কিত অ্যালকোহল। তাহলে এই এতগুলো কন্ডিশনের ক্ষেত্রে আমার ম্যাক্রোসাইটোসিস হতে পারে। এই মাইক্রোসাইটোসিস ম্যাক্রোসাইটোসিস আমরা দেখি এমসিবি দিয়ে। এমসিবি লেস দ্যান 76, মাইক্রোসাইটোসিস মোর দ্যান 100 ম্যাক্রোসাইটোসিস। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব টার্গেট সেল, স্পোরোসাইট এগুলো কোথায় পাওয়া যাচ্ছে। আচ্ছা, প্রথমে দেখি টার্গেট সেল। টার্গেট সেলটা বলে হচ্ছে কি একটা সেন্ট্রাল এরিয়া, আমরা যে ডার্ট খেলি যেমন টার্গেট থাকে মাঝখানে সেন্ট্রাল ডট থাকে, এখানে দেখা যাচ্ছে একটা সেন্ট্রাল এরিয়ায় হিমোগ্লোবিনাইজেশন হচ্ছে, হিমোগ্লোবিনটা ওখানে জমে টার্গেট অ্যাপিয়ারেন্স তৈরি করছে। এই টার্গেট সেলটা মূলত পাওয়া যায় হচ্ছে থ্যালাসেমিয়াতে। সাথে লিভার ডিজিজ বলতে পারি, হিমোগ্লোবিন সি ডিজিজ বা পোস্ট স্প্লেনেক্টমি, এই টার্গেট সেলগুলো অ্যাপিয়ার করে। তবে একটা উদাহরণ মনে রাখলে অবশ্যই আমাকে মনে রাখতে হবে থ্যালাসেমিয়া। এরপর আছে স্পেরোসাইট। স্পেরোসাইটটা ডেন্স সেল কিন্তু তার কোনো সেন্ট্রাল প্যালোর নেই। সেটার উদাহরণ হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এক ধরনের হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে হেরিডিটারি স্পেরোসাইটোসিস ছাড়াও অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা পেতে পারি, পোস্ট স্প্লেনেক্টমিতেও পাওয়া যেতে পারে। আচ্ছা, এরপর আসছে ফ্র্যাগমেন্টেড সেল। কি কি ফ্র্যাগমেন্ট হতে পারে? ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়ে, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়ে আরবিসি গুলো ভেঙে গিয়েছে। সেই ফ্র্যাগমেন্টেড রেড সেলগুলো পেতে পারি কিসে? যেগুলো হিমোলাইসিসের কজ আছে সেগুলোতে, লাইক মাইক্রোএনসেফ্যালিক হিমোলাইসিস, তার কম্পোনেন্ট হিসেবে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, অথবা আমাদের ডিআইসি, ডিসিমেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, সেগুলো সবগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হচ্ছে, হয়ে সেখানে আমি ফ্র্যাগমেন্টেড সেল পাচ্ছি। আচ্ছা, আবার মনে করি কিছু কন্ডিশন যেখানে ম্যাসিভ হিমোরেজ হয়ে গিয়েছে বা অনেকদিন ধরে ক্রনিক্যালি ব্লাড লস হচ্ছে, সেখানে আমাকে করতে হবে কি ম্যারো থেকে কোনো ম্যাচিউর সেল হওয়ার আগে ইম্যাচিউর আরবিসি গুলোকে আমাকে সার্কুলেশনে পাঠিয়ে দিতে হচ্ছে। সেটা হতে পারে নর্মোপ্লাস্ট বা নিউক্লিয়েটেড রেড সেল, সেটা হতে পারে ইয়ং রেড সেল বা রেটিকুলোসাইট। তাহলে সেগুলো উদাহরণ কি? সেগুলো হচ্ছে দেখো নিউক্লিয়েটেড রেড সেল বা নর্মোপ্লাস্ট কিসে পেতে পারি? একটা সিভিয়ার হিমোলাইসিসের ক্ষেত্রে পেতে পারি, একটা পেতে পারি অ্যাকিউট হিমোরেজের ক্ষেত্রে, সাথে ম্যারো ইনফিল্ট্রেশন বা মাইলোফাইব্রোসিস হলেও প্রেজেন্ট থাকতে পারে। পলিক্রোমাসিয়া বা এটার কজ হিসেবে রেটিকুলোসাইট বেড়ে যাওয়া, সেগুলো হতে পারে অ্যাকিউট হিমোরেজ বা ইনক্রিজ রেড সেল টার্নওভার। হঠাৎ করে যদি এগুলোর ঘাটতি হয় বা হঠাৎ করে যদি মেরোতে ইনফিল্ট্রেশন হয়ে প্রোডাকশন বেড়ে যায়, সেক্ষেত্রে সার্কুলেশনে ইম্যাচিউর সেলগুলো চলে আসবে। সেটা হতে পারে নর্মোপ্লাস্ট, সেটা হতে পারে ইয়ং রেড সেল বা রেটিকুলোসাইট। আচ্ছা, আর যে দুইটা স্পেসিফিক টার্ম আছে, একটা হচ্ছে হাউলজালি বডি, স্মল রাউন্ড নিউক্লিয়ার আমনেট, আর একটা হচ্ছে ব্যাসোফিলিক স্টিপলিং। এদের উদাহরণ বা মিল আছে, প্রথম দুটোতেই পাওয়া যায় ডিস হেমাটোপয়েসিস হলে, আর সাথে হাইপোস্প্লেনিজম বা পোস্টস্প্লেনেটমির ক্ষেত্রে হাউলজালি বডিজ, লিড পয়জনিং হলে ব্যাসোফিলিক স্টিপলিং। তাহলে কঠিন চার্ট হলো আমরা এভাবে ভাগ করে দিব। প্রথমে মাইক্রোসাইটোসিস ম্যাক্রোসাইটোসিস পড়বো, সাথে টার্গেট সেলটা দেখে নিব, হিমোলাইটিক অ্যানিমিয়া রিলেটেড স্পেরোসাইট রেড সেল ফ্র্যাগমেন্টগুলো সম্পর্কে জানবো, অন্যদিকে নর্মোপ্লাস্ট রেটিকুলোসাইটগুলো কোথায় প্রেজেন্ট থাকছে সেটা জানবো,
আর জানবো হাউজহোল্ড বডি ব্যাসিলিক স্ট্রিপলিং গুলো কোথায় থাকছে। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট, এটাকে ইনফিনিটি স্টার দিয়ে উদাহরণ সহ পড়তে হবে। এবার আসি আরবিসি বা রেড সেল ডেভেলপমেন্টের জন্য কি কি নিউট্রিশন ফ্যাক্টর তৈরি হয়। এই নিউট্রিশন ফ্যাক্টর গুলো গদ বাঁধা মুখস্থ করার থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এর মধ্যে কি কি মিনারেলস দরকার, কি কি ধরনের ভিটামিনস দরকার। ভিটামিন যদি বলি যেমন ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, পাইরোডক্সিন। যদি মিনারেলসের কথা বলি তাহলে আসে আয়রন, কপার এবং কোবাল্ট। তাহলে বিসিএস পরীক্ষার জন্য আমাকে আলাদাভাবে জানতে হবে কি কোন কোন ভিটামিন আরবিসি ডেভেলপমেন্ট করার জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন মিনারেলস আরবিসি ডেভেলপমেন্ট করার জন্য গুরুত্বপূর্ণ, ইরাইথ্রোপয়েটিসের ক্ষেত্রে কোন কোন হরমোন ইম্পর্টেন্ট রোল প্লে করে। একটা তো ইরাইথ্রোপয়েটিন থাকছেই, সাথে আর কি কি হতে পারে, যেমন অ্যাড্রিনাল কর্টিসল থেকে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন, থাইরয়েড হরমোন, পিটুইটারি হরমোন, টেস্টোস্টেরন। এই পাঁচটা হরমোনই ইরাইথ্রোপয়েটিসকে সে প্রোগ্রেসে হেল্প করে, স্টিমুলেট করে। আর ইস্ট্রোজেন সে উল্টা কাজটা করে, সে ইরাইথ্রোপয়েটিসকে প্রিভেন্ট করে বা রেটটা কমিয়ে দেয়। আর ইনডাইরেক্ট অ্যাকশন করে কেমন, যেমন বায়োসল্ট, ইন্ট্রিনসিক ফ্যাক্টর। বায়োসল্ট করে কি অ্যাবজর্পশনের ক্ষেত্রে হেল্প করে, আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর সে করে কি সে গার্ড থেকে ভিটামিন বি12 অ্যাবজর্পশনে হেল্প করে। ঠিক আছে, তাহলে আগের স্লাইডে গুরুত্বপূর্ণ ছিল কোন কোন মিনারেলস, কোন কোন ভিটামিনস আমার রোল প্লে করছে। আর এই চারটা থেকে আমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোন কোন হরমোন ইরাইথ্রোপয়েটিসে রোল প্লে করছে। সাথে এটা কিন্তু অবশ্যই মনে রাখবো হাইপোক্সিক কন্ডিশনে ইরাইথ্রোপয়েটিস বেড়ে যায়। এই জন্য হাইপোক্সিয়া ইজ এ কজ অফ কি, হাইপোক্সিয়াতে পলিসাইথেমিয়া হয়, তাই না? আচ্ছা, ইরাইথ্রোপয়েটিস বেড়ে গিয়ে। আচ্ছা, চলে আসি যে হিমোগ্লোবিন তৈরি করছি আমরা আরবিসি কম্পাউন্ডের সাথে। হিমোগ্লোবিনের অ্যাডাল্ট হিমোগ্লোবিন এবং ফিটাল হিমোগ্লোবিনের ডিফারেন্স। ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যাডাল্ট হিমোগ্লোবিন সে অ্যাডাল্টের ক্ষেত্রে সে সম্পূর্ণভাবে প্রেজেন্ট থাকে এবং অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মালি ফিটাল হিমোগ্লোবিন থাকবে না। অ্যাডাল্ট হিমোগ্লোবিনের চেইন হয় আলফা চেইন আর বিটা চেইন, আর ফিটাল হিমোগ্লোবিনের চেইন হয় আলফা চেইন এবং গামা চেইন। অ্যাডাল্ট হিমোগ্লোবিনের ক্ষেত্রে সে 2,3 ডিপিজির সাথে স্ট্রংলি বাইন্ড করে থাকে এবং হাই অক্সিজেন টেনশনে সে স্যাচুরেট করে। আর ফিটাল হিমোগ্লোবিন সে 2,3 ডিপিজির সাথে লেস অ্যাভিডলি বাইন্ড করে থাকে এবং লো অক্সিজেন টেনশনে সে স্যাচুরেট করে যায়। রেজিস্ট্যান্স টু অ্যালকালি ফিটাল হিমোগ্লোবিন, নট রেজিস্ট্যান্স টু অ্যাকশন অফ অ্যালকালি অ্যাডাল্ট হিমোগ্লোবিন। তাহলে পার্থক্যটা আমরা জেনে রাখবো। তাহলে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে 2,3 ডিপিজির সাথে খুব স্ট্রংলি বাইন্ড করে থাকে অ্যাডাল্ট হিমোগ্লোবিন, ফিটাল হিমোগ্লোবিন খুব লেস অ্যাভিডলি বাইন্ড করে থাকে। ওকে, আচ্ছা, এরপর ডিভিশন চার্ট থেকে দেওয়া আছে লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস। আচ্ছা, বলতে গেলে এই যে লিউকোপেনিয়া কজ কোনগুলো, লিউকোসাইটোসিসের কজ কোনগুলো, এরপর প্যানসাইটোপেনিয়ার কজ কোনগুলো, বা থ্রম্বোসাইটোসিসের কজ কোনগুলো, থ্রম্বোসাইটোপেনিয়ার কজগুলো, অনেকগুলো কজ দেওয়া আছে এবং এতগুলো কজ পরীক্ষার জন্য খুব বেশি আপনি পড়ে মনে রাখতে পারবেন না। সেক্ষেত্রে কাজ হচ্ছে একবার চোখ বুলিয়ে যাওয়া এবং এগুলোর মধ্যে যেগুলো আনকমন বা চোখে পড়ার মতো বা পরীক্ষায় আসার মতো সেগুলো একটু মার্ক করে রাখা। কারণ এই লিউকোপেনিয়া কজ বা লিউকোসাইটোসিসের কজ বা লিউকোসাইটোসিসের ভিতরেও আবার আপনি আলাদা করে নিউট্রোফিল বলি বা মনোসাইট বলি বা ইসোনোফিল বলি, সেগুলো কাউন্ট বেড়ে যাওয়ার যে কজগুলো, এগুলো অনেকগুলো পড়া একসাথে চলে আসে। তবে পরীক্ষা হয়তো এখানে প্রশ্ন আসবে আপনার একটা বা দুইটা, কিন্তু এগুলো আপনাকে অনেক বেশি পরিমাণ পড়তে হবে। তো এই জন্য এগুলো একবারে বসে মুখস্থ করার থেকে বারবার দেখে যাওয়াটা ভালো। এটা বোঝানোর কিছুই নেই, শুধু মুখস্থ করে যেতে হবে। ঠিক তেমনিভাবে এখানে কজেস অফ প্যানসাইটোপেনিয়া আলাদা করে বললাম, থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোসিসের কজ। আচ্ছা, এটা হচ্ছে সেই পড়াটা যেটা হচ্ছে বলেছিলাম প্লাটিলেট প্লাগ ফর্মেশনের সময়, যে প্লাটিলেট প্লাগ বা প্লাটিলেট যখন অ্যাডিশন করে তারপর তার সাইজ শেপ চেঞ্জ হয় এবং প্লাটিলেট অ্যাক্টিভেট হয়, তখন প্লাটিলেটের থেকে বিভিন্ন ধরনের সাবস্টেন্স সিক্রেট হয়। প্রথমে প্লাটিলেটের সেল মেমব্রেন থেকে রিলিজ হয় থ্রম্বোক্সিন A2 এবং এই থ্রম্বোক্সিন A2 সে করে কি, এই দেখুন 3 নম্বর পয়েন্ট যেটা লেখা আছে, ইনিশিয়েট রিলিজ অ্যাকশন। সেই রিলিজ অ্যাকশনটা কি, সাইটোপ্লাজমিক গ্রানুলস থেকে আরো অনেক ধরনের গ্রানুলসগুলো রিলিজ করা। সেগুলো হতে পারে ডেন্স গ্রানুলস থেকে কি কি রিলিজ হয়, আলফা গ্রানুলস থেকে কতগুলো ফ্যাক্টর রিলিজ হয়, ল্যামডা গ্রানুলস থেকে কতগুলো ফ্যাক্টর রিলিজ হয়। একটু কষ্ট করে এই নামগুলো একটু লিখে রাখবেন। আচ্ছা, যেমন ডেন্স গ্রানুলস থেকে 4টা, সেরোটোনিন, এডিপি, ক্যালসিয়াম, এটিপি। আলফা গ্রানুল থেকে দেখুন ক্লটিং ফ্যাক্টর কি কি আছে, ফিব্রিনোজেন আছে, বর্নোলিউম ফ্যাক্টর আছে, ফিব্রিনোনেকটিন আছে, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 13 আছে। সাথে আলাদা করে কি কি ফ্যাক্টর আছে, বিটা থ্রম্বোগ্লোবিউলিন, প্লাটিলেট ফ্যাক্টর 4,
প্লাটেলেট ড্রাইভ গ্রোথ ফ্যাক্টর। ল্যামডা গ্র্যানুল থেকে আসে বিভিন্ন ধরনের লাইসোসোমাল এনজাইম। পরীক্ষায় যে অপশনটা বেশি থাকে সেটা হচ্ছে অ্যাসিড হাইড্রোলেস। তাহলে আমাকে জানতে হবে যে থ্রম্বোক্সিন A2 এটা রিলিজ হয় প্লাটেলেটের সেল মেমব্রেন থেকে, আর বাকি যত ধরনের গ্রানুল আছে এগুলো আসে সাইটোপ্লাজম থেকে, এবং সেই গ্রানুল থেকে যে সাবস্টেন্স গুলো রিলিজ হয় সেগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিআইসির কজ। ডিআইসি হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে সব ক্লটিং ফ্যাক্টর গুলোকে সে কনজাম করে ফেলে, এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। এখানে আমি চেষ্টা করেছি অনেকগুলো মানে সাবডিভিশন করে দিয়ে যত ধরনের ডিআইসি কজ গুলো আছে সেগুলোকে এখানে ইনক্লুড করে দেওয়ার জন্য। প্রথমে দেখুন কতগুলো ইনফেকশনের কথা বলা হয়েছে, এরপর বলা হয়েছে ম্যালিগন্যান্সির কথা। ম্যালিগন্যান্সির ভিতরে প্রথমে আছে কিছু সলিড টিউমার লাইক স্টোমাক ম্যালিগন্যান্সি, প্যানক্রিয়াস, প্রোস্টেট, লাংস, এগুলো যে কোনো জায়গায় কার্সিনোমা। সাথে দুটো এক্সক্লুসিভ নাম আপনাকে আলাদাভাবে মনে রাখতে হবে, একটা হচ্ছে মিউসিন সিক্রেটিং অ্যাডেনোকার্সিনোমা, আর একটা এক ধরনের লিউকোমিয়া, সেটা হচ্ছে অ্যাকিউট প্রোমায়োলোসাইটিক লিউকোমিয়া। এগুলো করে ডিআইসি ডেভেলপ করতে পারে। অবস্ট্রাকটিভ অনেকগুলো কজ আছে যেগুলো ডিআইসি ডেভেলপ করতে পারে, যেমন অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, অ্যাব্রেশন প্লাসেন্টা বা প্রিম্যাচুর সেপারেশন অফ দ্য প্লাসেন্টা, প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, রিটেইন প্লাসেন্টা, সেপটিক অ্যাবর্শন, সবগুলোই ডিআইসি ডেভেলপ করতে পারে। ইমিউনোলজিক্যাল কিছু কজ আছে, টিস্যু ড্যামেজ হলে হতে পারে, ভাস্কুলার কার্ডিয়াক অনেকগুলো অ্যাবনর্মালিটিস আছে। আর মিসেলিয়াসের ভিতরে আছে লিভার ফেলিওর, প্যানক্রিয়াটাইটিস, সিভিক ভেনম, হাইপোথার্মিয়া, হিট স্ট্রোক, হাইপোক্সিয়া, ম্যাসিভ ব্লাড লস, সবগুলোই ডিআইসি ডেভেলপ করতে পারে। তাহলে ডিআইসি তে কোন কোন ফ্যাক্টর গুলো আবার ইউটিলাইজ হয়ে আছে, সব ধরনের ক্লটিং টাইম, ব্লিডিং টাইম, সব ধরনের টাইম যতগুলো আছে সবগুলো এখানে ইনক্রিজ করে যায়। এখানে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট সেটা বেড়ে যায়, ফিব্রিনোজেন কমে যায়, এতগুলো কজ রয়েছে। এই সবগুলোই পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ডিআইসি আমাদের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর কোশ্চেন। লাস্টের দিকে বা ব্লাড পোর্শনের লাস্টের দিকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপ আছে মেজর, ব্লাড গ্রুপ আছে মাইনর। মেজর ব্লাড গ্রুপ কোনটা? একটা হচ্ছে এবিও, একটা হচ্ছে আরএইচ, আর একটা হচ্ছে এমএন। এছাড়া অনেকগুলো আদার মাইনর ব্লাড গ্রুপ রয়েছে, সের ভিতরে লুথেরান, ডাফি, কিট, গেল, লিউ, ডিয়েগো, এল, প্লাই, পি, এক্সি, ওয়াইটি, ডমব্রক, কলটন, বোম্বে, অনেক ধরনের মাইনর ব্লাড গ্রুপ রয়েছে। কিন্তু আমি অন্তত এই তিনটা মেজর ব্লাড গ্রুপ সম্পর্কে জানবো, এবং এর মধ্যে এটা জানবো যে ও ব্লাড গ্রুপটা সব থেকে কমন, আর এমএন যে ব্লাড গ্রুপ সিস্টেমটা আছে এটা ইউজ করা হয় প্যাটার্নিটি টেস্টের জন্য। এই বেসিক ইনফরমেশনটুকু আমার জানা লাগবে, ঠিক আছে? তো এরপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম। আর ব্লাড পোর্শনটা আমার আপাতত এখানেই শেষ, এবং সার্কুলেটরি সিস্টেমের প্রথমেই আমরা পড়বো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল সম্পর্কে। সার্কুলেটরি সিস্টেমের প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হয়তো এই কার্ডিয়াক সাইকেল। আচ্ছা, কার্ডিয়াক সাইকেল আগে আমরা জেনে নিই কম্পোনেন্ট গুলো কি কি আছে। ছবিটা যেটা দেওয়া আছে সেটাকে যদি আমি একটু আলাদাভাবে বলি, 0.8 সেকেন্ড কার্ডিয়াক সাইকেলের মধ্যে অ্যাট্রিয়াল কম্পোনেন্ট আছে, ভেন্ট্রিকুলার কম্পোনেন্ট আছে। অ্যাট্রিয়াল কম্পোনেন্ট সিস্টোল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার কম্পোনেন্টও সিস্টোল ডায়াস্টোল। অ্যাট্রিয়াল সিস্টোল খুবই ন্যূনতম সময় 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়াল ডায়াস্টোল 0.7 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সিস্টোল 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল 0.5 সেকেন্ড। ওকে, আচ্ছা, এবার যদি আমরা আমাদের প্রেজেন্টেশনের যে ফিগারটা দেওয়া আছে সেটা দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল 0.3 সেকেন্ড হচ্ছে, তারপর 0.5 সেকেন্ড হচ্ছে। পুরো সিস্টোল এবং ডায়াস্টোল যখন ভেন্ট্রিকুলার হতে থাকে তার অধিকাংশ সময় জুড়েই অ্যাট্রিয়াতে চলে ডায়াস্টোল, এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের, আবার বলছি, ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের একদম শেষ মুহূর্তে, শেষ 0.1 সেকেন্ডে গিয়ে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করে বা অ্যাট্রিয়াতে সিস্টোল হয়। এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাকে জানতে হবে অ্যাট্রিয়া সিস্টোল কখন হয়? ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের লাস্ট 0.1 সেকেন্ডে। আচ্ছা, এবার এই ভেন্ট্রিকুলার সিস্টোল ডায়াস্টোল সম্পর্কে আমরা মেইনলি জানবো, এবং ভেন্ট্রিকুলার সিস্টোল ডায়াস্টোলের কিছু সাবডিভিশন আছে। সেই বিস্তারিত যাওয়ার আগে সিস্টোল এবং ডায়াস্টোল অফ দ্য ভেন্ট্রিকলের একটা বেসিক মেকানিজম আমি একটু বলে নিই। আচ্ছা, ভেন্ট্রিকল সিস্টোল হচ্ছে, তার মানে কি ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করছে। ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে তখন ব্লাডটা কি করবে? ভেন্ট্রিকল থেকে গ্রেড ভেসেলের দিকে চলে যাবে। আচ্ছা, ভেন্ট্রিকল ডায়াস্টোল হচ্ছে, তার মানে ভেন্ট্রিকল রিল্যাক্স হচ্ছে, তখন কি হবে? ব্লাডটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে এসে জমবে। তাহলে ভেন্ট্রিকুলার ফিলিং হয় ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার এমটিং বা ভেন্ট্রিকল খালি হয় ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টোল।
তাহলে যখন ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে তখন ব্লাডটা যেতে হবে এই পথ থেকে এই পথে, তার মানে এই সময় আমাকে খোলা থাকতে হবে এদিকে পালমোনারি ভালভ আর লেফট সাইডে হচ্ছে অ্যাওর্টিক ভালভ, যেগুলোকে একত্রে আমি বলতে পারি সেমিলুনার ভালভ। সেমিলুনার ভালভ, ওকে। আর যখন আমার ব্লাডটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে আসছে, দ্যাট মিন্স যখন ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন হচ্ছে তখন খোলা থাকতে হবে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বা রাইট সাইডে ট্রাইকাসপিড ভালভ এবং লেফট সাইডে মাইট্রাল ভালভ, ওকে। আচ্ছা, যখন সিস্টল হচ্ছে তখন এই দুটো ভালভ খোলা থাকবে, এই দুটো ভালভগুলো বন্ধ থাকতে হবে। যখন ডায়াস্টল হচ্ছে তখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলো খোলা থাকবে, সেমিলুনার ভালভগুলো বন্ধ থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ভেন্ট্রিকুলার সিস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টলে কতগুলো সাবডিভিশন আছে। সাবডিভিশনগুলো যদি আমরা যাই ফিগার দিয়ে একটু দেখে নিই। সিস্টলের সাবডিভিশন তিনটা, একটা হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ, একটা র্যাপিড ইজেকশন ফেজ, একটা স্লো ইজেকশন ফেজ। ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সাবডিভিশন পাঁচটা। ওখানে যেমন ছিল আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ, তার মতো করে এখানে আছে দুইটা, একটা প্রোটোডায়াস্টল আর একটা আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। 1 এবং 2 গেল। ওইদিকে র্যাপিড ইজেকশন ফেজ এবং স্লো ইজেকশনের ফেজের মতো এখানে আছে তিনটা, একটা ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ, একটা স্লো বা রিডিউসড ফিলিং ফেজ আর একটা লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের সাবডিভিশন তিনটা এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সাবডিভিশন পাঁচটা। আমাদের পরীক্ষার জন্য অন্তত পক্ষে এই নামগুলো মনে রাখা গুরুত্বপূর্ণ, যে নিচে কোনটি ভেন্ট্রিকুলার ডায়াস্টলের ফেজ না, তখন দেখা যাবে এখান থেকে তিনটি নাম দিয়ে রেখেছে, সিস্টল থেকে একটা নাম দিয়ে রেখেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু করে যেহেতু আমরা সার্কুলেটরি সিস্টেমের ক্লাসটা করছি, তাহলে আমি আপনাকে চেষ্টা করব একটু সহজভাবে কার্ডিয়াক সাইকেলটাকে বুঝিয়ে দিতে। অনেকদিন ফিজিওলজি পড়া থেকে হয়তো আমরা দূরে আছি, একটু সহজভাবে আমরা চেষ্টা করব কার্ডিয়াক সাইকেলটা বোঝার। এবং এই কার্ডিয়াক সাইকেলটা আমি বোঝাবো ভেন্ট্রিকুলার সিস্টল এবং ডায়াস্টল দিয়ে। কারণ যখন ভেন্ট্রিকুলার সিস্টলে ডায়াস্টল চলছে তখন মোস্ট অফ দ্য টাইমস অ্যাট্রিয়াতে চলছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। আচ্ছা, তাহলে শুরু করতে যাচ্ছি আমি ভেন্ট্রিকুলার সিস্টল দিয়ে। আচ্ছা, এখন যদি ভেন্ট্রিকুলার সিস্টল হয় তার মানে ভেন্ট্রিকল যদি কন্ট্রাক্ট করে, তাহলে এর আগ মুহূর্ত পর্যন্ত ভেন্ট্রিকুলে কি চলছিল? ভেন্ট্রিকুলার ডায়াস্টল, তাই না? তাহলে ভেন্ট্রিকল ফিল হচ্ছিল, মানে ভেন্ট্রিকুলে ব্লাড আসছিল। ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভেন্ট্রিকুলে ব্লাড আসছিল, অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে ব্লাড আসছিল। কোন পথ দিয়ে আসছিল? এই ট্রাইকাসপিড ভালভ, মাইট্রাল ভালভ খোলা ছিল। আচ্ছা, এবং তখন এই ভালভগুলো বন্ধ ছিল। তাহলে যদি আমি ভেন্ট্রিকুলার সিস্টল শুরু করতে চাই, তাহলে প্রথমেই আমার প্রথম কাজটা হবে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বা ট্রাইকাসপিড ভালভ এবং মাইট্রাল ভালভকে বন্ধ করা। তাহলে onset of ventricular systole starts with closure of the atrioventricular valve, এবং যখন এই ভালভগুলো বন্ধ হয়ে যাবে তখন কি হবে? ফার্স্ট হার্ট সাউন্ড প্রডিউস হবে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের প্রথম যে পোরশনটা আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ, সেটা শুরু হবে এই ট্রাইকাসপিড ভালভ এবং মাইট্রাল ভালভ ক্লোজ হয়ে সেখানে ফার্স্ট হার্ট সাউন্ড তৈরি হওয়া দিয়ে। আচ্ছা, আগে থেকে আমার সেমিলুনার ভালভগুলো বন্ধ ছিল, এবার অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলো বন্ধ হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারি না ভেন্ট্রিকল একটা ক্লোজ ক্যাভিটি হিসেবে কাজ করছে? আচ্ছা, আমরা যদি আমাদের প্রেজেন্টেশন স্লাইডটা দেখি, যে প্রথম আইসোভলিক ভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে দেখা যাচ্ছে সবগুলো ভালভ যেগুলো সবুজ কালিতে চিহ্নিত সেগুলো বন্ধ হয়ে আছে এবং ভেন্ট্রিকল একটা ক্লোজ ক্যাভিটি হিসেবে কাজ করছে। এবং এই ক্লোজ ক্যাভিটির ভিতরে কন্টেন্ট আছে, ডায়াস্টল থেকে যে ব্লাডগুলো এসেছিল সেই ব্লাডগুলো জমা হয়ে আছে। তাহলে এই ভেন্ট্রিকল হচ্ছে একটা ক্লোজ ক্যাভিটি উইথ কন্টেন্টস। তাহলে ক্লোজ ক্যাভিটি উইথ কন্টেন্ট, তাহলে তার ভিতরে প্রেসারটা কি হতে থাকবে? প্রেসারটা রাইজ করতে থাকবে, প্রেসার বাড়তে থাকবে। তাহলে এই দেখুন আমরা যেখানে পি দিয়ে ফিগারে প্রেসারটা চিহ্নিত করেছি সেটা বাড়ছে, এবং এই ক্লোজ ক্যাভিটির ভিতরে প্রেসার বাড়তে 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 যে পয়েন্টে ভেন্ট্রিকলের প্রেসার গ্রেট ভেসেলের প্রেসারের থেকেও বেড়ে যাবে, মানে ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকলের প্রেসার পালমোনারি আর্টারি প্রেসারের থেকেও বেশি হয়ে যাবে, লেফট ভেন্ট্রিকলের প্রেসার আউটার থেকেও বেশি হয়ে যাবে, সেই পয়েন্টে যে সেমিলুনার ভালভগুলো এক ধাক্কায় উপরের দিকে খুলে যাবে। এই ভালভটা যে খুললো এটা প্রেসার গ্রেডিয়েন্টের কারণে খুললো, যখন ভেন্ট্রিকলের প্রেসারটা গ্রেট ভেসেলের প্রেসারের থেকে বেড়ে গিয়েছিল। এবং এই যে ভালভগুলো খুলে গেল, এই পয়েন্টে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজটা শেষ হয়ে আমার র্যাপিড ইজেকশন ফেজ শুরু হলো। প্রেসার গ্রেডিয়েন্টের কারণে প্রচুর পরিমাণে ব্লাড খুব অল্প সময়ে ভেন্ট্রিকল থেকে গ্রেট ভেসেলে চলে যাবে।
মোটামুটি 70-80% ব্লাডই চলে যায় র্যাপিড ইজেকশন ফেজে। র্যাপিড ইজেকশন ফেজের ডিউরেশন কম, কিন্তু প্রেশার গ্রেডিয়েন্ট বেশি থাকে বলে এখানে মোস্ট অফ দ্য ব্লাড ইজেক্টেড হয়ে যায়। এরপর যখন আস্তে 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 মোস্ট অফ দ্য ব্লাড বের হয়ে যাওয়ার পরে প্রেশার গ্রেডিয়েন্টটা কমে আসবে, তখন শুরু হচ্ছে স্লো ইজেকশন ফেজ। এবং এই স্লো ইজেকশন ফেজে খুব অল্প পরিমাণ ব্লাড ধীরে ধীরে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার দিকে যেতে থাকবে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির দিকে। তাহলে স্লো ইজেকশন ফেজে ব্লাড যাচ্ছে কম,